আমি দেখলাম উঠোনের মাঝখানে সেই বড় নিম গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে। তুই যতই আমার হাত থেকে বাঁচার চেষ্টা করিস না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমি যখন তোর পিছন পিছন এসেছি, আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো। ল্যাপটপটা বন্ধ রেখে চোখ থেকে চশমাটা খুলে অনিন্দিতা মাথা নিচু করে 2 হাত দিয়ে চুল খামচে ধরে যখন জোরে জোরে শ্বাস ফেলছিল, ঠিক সেই সময় টেবিলে রাখা ফোনটা সহজ শব্দে বেজে ওঠে। ফোনটা বেজে উঠতেই অনিন্দিতা মাথা তুলে ফোনের দিকে তাকিয়ে দেখে তার মা রেবা দেবী ফোন করেছে। মায়ের ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে রেবা দেবী বলে উঠে, কিরে অনি, রাতের খাবার খাওয়া হয়ে গেছে? আজকে তো অমাবস্যা, রাতে কি নিরামিষ রান্না করলি? ফোনের ওপার থেকে রেবা দেবীর প্রশ্ন শুনে অনিন্দিতা চেয়ার ছেড়ে উঠে খোলা জানলার ধারে গিয়ে দাঁড়ায়। তারপর দূরের অন্ধকার রেল লাইনের দিকে তাকিয়ে ক্লান্ত গলায় বলে উঠে আর মোড়া ভাঙতে ভাঙতে, মা, এই তো অফিসের কাজ শেষ হলো। আজ অফিসে এত কাজের চাপ ছিল যে দুপুরে ম্যাগি ফুটিয়ে খেয়ে নিয়েছি, রান্না করার সুযোগ পর্যন্ত পাইনি। আর শরীরটা আজ এত ক্লান্ত বিধ্বস্ত লাগছে যে ভাবছি রাতে আর রান্না করব না, বাইরে থেকে ডিনারের জন্য কিছু একটা কিনে নেব। অনিন্দিতার এই কথা শুনে রেবা দেবী একটু হুকুমের সুরে বলে উঠে, শোন অনি, আজ ভূত চতুর্দশী, তার উপর আবার অমাবস্যা। তোর মনে আছে তো? আজ কিন্তু কোনো মতেই আমিষ খাবার খাবি না, নিরামিষ খাবার কেনার চেষ্টা করবি কিন্তু। টিভিতে, মোবাইলে সব জায়গায় দেখছিলাম এই বছরে ভূত চতুর্দশীর দিন যে অমাবস্যাটা পড়েছে সেটা নাকি খুব মারাত্মক। যে দিন আমিষ খাবার খাবে তার কিছু একটা অশুভ ঘটনা ঘটবেই ঘটবে সেই দিন। রেবা দেবীর এই কথা শুনে অনিন্দিতা রেগে গিয়ে বলে, উফ মা, তোমার এই ভাটের জ্যোতিষের গল্প আমাকে শোনাতে আসবে না তো। যত সব বুজরুকি গল্প। অশিক্ষিত দলগুলোর কাজ কাম নেই, তাই জ্যোতিষের চ্যানেলগুলোতে এসে ভাট বকে। এবার ফোন ছাড়ো তো, রাত 10টা বাজতে যাচ্ছে। এরপর খাবার দোকানগুলো সব বন্ধ হয়ে যাবে। মারে, তোকে যেটা বললাম শুনিস একটু, এতে তোরই মঙ্গল হবে। রেবা দেবীর এই কথায় কান্না দিয়ে অনিন্দিতা ফোনটা কেটে দেয় রেবা দেবীর মুখের উপর। রেবা দেবীর ফোনটা কেটে দিয়ে অনিন্দিতা বেশ কিছুক্ষণ খোলা জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে আর দেখে তার অ্যাপার্টমেন্ট থেকে দূরের যে কটা বাড়ির ছাদ ও বারান্দা দেখা যাচ্ছে, সন্ধেবেলায় সেই বাড়ির ছাদ ও বারান্দাগুলোতে ভূত চতুর্দশী উপলক্ষে যে 14 প্রদীপগুলো দেওয়া হয়েছিল সেই প্রদীপগুলো ধীরে ধীরে নিভে আসছে। এরপর অনিন্দিতা বেশি দেরি না করে রাতের খাবার আনতে চলে যায়। অনিন্দিতা অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে কিছুটা এগোতেই দেখে তার অ্যাপার্টমেন্টের কাছে যেসব নিরামিষ খাবারের দোকানগুলো আছে সব বন্ধ। অ্যাপার্টমেন্টের কাছে নিরামিষ খাবারের দোকানগুলো বন্ধ দেখে অনিন্দিতা বিরক্তি ভরা মুখে বলে ওঠে, ধুর, ভাল লাগে না। পুজোর দিন নিরামিষের খাবারের দোকানগুলো বন্ধ করে রেখে দিয়েছে দেখো না। আমি এখন নিরামিষ খাবার দোকান কোথায় পাবো? আচ্ছা, রেল লাইনের ধারে শুনেছি অ্যাপার্টমেন্টের লোকেদের মুখে কয়েকটা ফাস্ট ফুডের দোকান হয়েছে, ওইখানে একবার দেখলে হয় না? এই কথা বলে অনিন্দিতা রেল লাইনের দিকে পা বাড়ায়। অনিন্দিতা হাঁটতে হাঁটতে যত রেল লাইনের দিকে যাচ্ছিল দেখে রেল লাইনের রাস্তাটা পুরো ফাঁকা, একটাও ঘরবাড়ি পর্যন্ত নেই। শুধু রাস্তার একধারে জঙ্গল আর একধারে লম্বা রেল লাইন চলে গেছে। আর রাস্তার দুধারে যে কটা স্ট্রিট লাইট চলছে তা পুরো রাস্তাটা আলোকিত করছে না। 15-20 মিনিট অনিন্দিতা হাঁটার পর দেখে রেল লাইনের ধারে বেশ 3-4টে নতুন নতুন খাবারের দোকান হয়েছে। অনিন্দিতা আর বেশি দেরি না করে একটা খাবারের দোকানের সামনে গিয়ে দাঁড়াতেই দেখে কাঁচের শোকেসে নানা রকম খাবার সাজানো রয়েছে। মোমো থেকে শুরু করে শিক চিকেন কাবাব, ফিশ ফিঙ্গার আরও নানা ধরনের খাবার। এরপর অনিন্দিতা সেই খাবারের দোকানের সামনে দাঁড়িয়ে মালিককে প্রশ্ন করে ওঠে, আচ্ছা দাদা,
আপনার দোকানে কোনো নিরামিষ খাবার আইটেম হবে? অনিন্দিতার প্রশ্ন শুনে খাবারের দোকানের মালিক হিসেবের খাতায় হিসেব লিখতে লিখতে বলে, না ম্যাডাম, আমার দোকানে কোনো ভেজ আইটেম হবে না, সব নন ভেজ আইটেম। আচ্ছা, আপনার দোকানে নানপুরি পাওয়া যায়? হ্যাঁ ম্যাডাম, পাওয়া যায়। তা নানপুরির সঙ্গে কি নেবেন বলুন? আমাকে 4টে নানপুরি দিন, তার সঙ্গে গার্লিক চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই, এই 3টে আইটেম প্যাক করে দিন। অনিন্দিতার খাবারের অর্ডার শুনে খাবারের দোকানের মালিক খাবারের দোকানের ভিতর গ্যাসের সামনে দাঁড়ানো লোকটির উদ্দেশ্যে বলে ওঠে, এই বিশু, ম্যাডামের জন্য 4টে নানপুরি, গার্লিক চিলি চিকেন আর একটা ফিশ ফ্রাই তাড়াতাড়ি প্যাকিং করতো। কিছুক্ষণ পর খাবারের দোকানের মালিক অনিন্দিতার হাতে গরম গরম খাবারের প্যাকেটটা দিতেই অনিন্দিতা খাবারের দাম মিটিয়ে যখন আলো আঁধারি অন্ধকার রেল লাইনের ধার দিয়ে যখন অ্যাপার্টমেন্টে ফিরছিল, হঠাৎ সেই সময় অনিন্দিতার কানের কাছে কে যেন বলে ওঠে ফ্যাঁস ফ্যাঁসে গলায়, কিরে তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে? কিরে, কি খাবার আছে? পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ পেতেই আর অনিন্দিতার কানে ওই কথাগুলো যেতেই অনিন্দিতার ভয়ে বুকটা ধরাস করে ওঠে ও সে ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখে তার থেকে 3 হাত দূরে এক মহিলা কালো রঙের চাদর গায়ে দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু মহিলাটির মাথা নেই। অন্ধকার আলো আধারির মধ্যে রেল লাইনের ধারে এই রকম ভয়ঙ্কর একটা দৃশ্য দেখে অনিন্দিতার ভয়ে অ্যাপার্টমেন্টের দিকে দৌড় লাগায়। অনিন্দিতা অ্যাপার্টমেন্টের দিকে যত দৌড়াতে থাকে, পিছন দিক দিয়ে শুনতে পায় সেই মাথা কাটা মহিলা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কিরে তোর খাবারের প্যাকেটের মধ্যে এমন কি খাবার আছে যে এত সুন্দর সুস্বাদু গন্ধ বেরোচ্ছে? বলে যা আমাকে, বলে যা। এরপর অনিন্দিতা কোনো রকমে দৌড়াতে দৌড়াতে অ্যাপার্টমেন্টের ভিতর ঢুকে অ্যাপার্টমেন্টের লিফটে যেই উঠতে যাবে, দেখে কিছুক্ষণ আগে রেল লাইনের ধারে দেখা সেই মাথা কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে। লিফটে উঠতে গিয়ে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা লিফটে না উঠে দৌড়ে দুমদাম করে হাঁপাতে হাঁপাতে সিঁড়ি দিয়ে 3 তলার দিকে উঠতে লাগে। এরপর কোনো রকমে দৌড়ে 3 তলায় নিজের ঘরের সামনে এসে দাঁড়ায়। তারপর কাঁপা কাঁপা হাতে ঘরের দরজা খুলে তাড়াতাড়ি করে ঘরের ভিতর ঢুকে গিয়ে অনিন্দিতা সজোরে দরজাটার লকটা ভালো করে লাগিয়ে দিয়ে বেশ কিছুটা সময় ধরে দরজায় ঠেস দিয়ে চোখ বন্ধ করে হাঁপাতে লাগে। কিছুটা সময় পার হওয়ার পর অনিন্দিতা একটু ধাতস্থ হতেই সে খাবারের টেবিলের সামনে গিয়ে টেবিলের উপর গরম গরম খাবারের প্যাকেটটা রাখে। এরপর অনিন্দিতা আর বেশি দেরি না করে খাবারগুলো ঠান্ডা হয়ে যাওয়ার আগেই সে খাবারের প্যাকেটগুলো থেকে গরম খাবারগুলো বের করে তাড়াতাড়ি করে বেশ কিছুটা খাবার খেয়ে নিয়ে বাকি অর্ধেক খাবার ফ্রিজে তুলে সারাদিন অফিসের কাজের চাপে শরীর ক্লান্ত থাকার জন্য নিজের ঘরে গিয়ে নরম বিছানায় নিজের শরীরটাকে ছুঁড়ে ফেলে দিয়ে গভীর ঘুমে ডুবে যায়। অনিন্দিতা কতক্ষণ ঘুমিয়েছিল সে নিজেও জানে না। হঠাৎ একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজে অনিন্দিতার ঘুমটা ভেঙে যায়। অনিন্দিতার ঘুমটা ভেঙে যেতেই সে কান খাড়া করে কচমচ করে আওয়াজটা শুনতে লাগে বেশ কিছুক্ষণ ধরে কচমচ আওয়াজটা অনিন্দিতা শোনার পর সে ধীরে ধীরে বিছানা ছেড়ে উঠে। তারপর ধীর পায়ে নিজের শোয়ার ঘর ছেড়ে ডাইনিং রুমে এসে দাঁড়াতেই ডাইনিং রুমে জ্বলা হালকা নীল নাইট বাল্বের আলোয় অনিন্দিতা যা দৃশ্য দেখে তা হলো রেল লাইনের ধারে দেখা সেই স্কন্ধ কাটা মহিলাটি ফ্রিজের সামনে হাত পা ছড়িয়ে বসে আছে, আর ফ্রিজ খুলে বেশ কয়েক ঘন্টা আগে হোটেল থেকে আনা খাবারগুলো ফ্রিজের ভিতর থেকে হাত বাড়িয়ে নিচ্ছে ঠিকই, কিন্তু খাবারগুলো কোথায় যে অদৃশ্য হয়ে যাচ্ছে তা অনিন্দিতা বুঝতে পারল না। অন্ধকার আলো আঁধারি ডাইনিং রুমের মধ্যে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ভয়তে কোনো রকমে কাঁপা কাঁপা হাতে বড় আলোটা জ্বালাতেই দেখে কোথায় সেই স্কন্ধকাটা মহিলা। ডাইনিং রুমে কোথায় তো কেউ নেই, আর ফ্রিজটাও স্বাভাবিকভাবে বন্ধ আছে।
মাঝরাতে ঘুম থেকে উঠে এইরকম একটা অদ্ভুত ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ঘুম জড়ানো গলায় হাই তুলতে তুলতে বলে উঠে, কিছুক্ষণ আগে আমি যা ভয়ঙ্কর দৃশ্য দেখলাম সেটা কি সত্যি না চোখের ভ্রম? অনিন্দিতা মনে মনে যখন এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় অনিন্দিতার আপনা থেকেই দৃষ্টি চলে যায় ফ্রিজের দিকে। ফ্রিজের দিকে অনিন্দিতার আপনা থেকেই দৃষ্টি যেতে সে যা দেখে তা দেখে সারা শরীরের রক্ত হিম হয়ে যায়। অনিন্দিতা বিস্ফারিত দৃষ্টিতে গোল গোল চোখে দেখে ফ্রিজের সামনে বেশ কয়েক ঘন্টা আগে রেল লাইনের ধারে খাবারের হোটেল থেকে যে খাবারগুলো কিনেছিল সেই খাবারগুলোর কিছু কিছু টুকরো ফ্রিজের সামনে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই দৃশ্য দেখে অনিন্দিতা খানিকটা অবাক হয়ে বলে ওঠে, আমি তো খাবারগুলো ফ্রিজে গুছিয়ে তুলে রেখেছিলাম, ফ্রিজের সামনে খাবারগুলো পড়লো কি করে? রাখতে গিয়ে কি কোনোভাবে পড়ে গেছে? এই কথা বলে অনিন্দিতা ফ্রিজের সামনেটা পরিষ্কার করার জন্য যেই রান্নাঘর থেকে সাবান আর ন্যাকড়াটা আনতে যাবে, দেখে অন্ধকার রান্নাঘরের ভিতর সেই স্কন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর তার হাতে বড় একটা চিকেনের লেগ পিস ধরা। অন্ধকার রান্নাঘরের ভিতর এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা ভয়ে দৌড়ে নিজের শোয়ার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে বিছানায় চাদর মুড়ি দিয়ে শুয়ে পড়ে। জোরে জোরে যখন হাঁপাতে লাগে তখন অনিন্দিতা শুনতে পায় তার রান্নাঘর থেকে একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ ভেসে আসছে। সারা রাত ধরে কচমচ আওয়াজটা শুনতে শুনতে অনিন্দিতার কখন যে দুই চোখের পাতা এক হয়ে আসে সে নিজেও জানে না। পরদিন সকালে ঘুম ভাঙতেই গতকাল রাতে তার সঙ্গে কি ভয়ঙ্কর ঘটনা ঘটেছে সব ঘটনার কথা ভুলে গিয়ে অফিসে কাজের চাপ থাকার জন্য ল্যাপটপ নিয়ে কাজে বসে পড়ে। এরপর দুপুরের অফিসের লাঞ্চ ব্রেক হতেই অনিন্দিতা ল্যাপটপ বন্ধ করে রান্নাঘরে গিয়ে দুপুরের খাওয়ার জন্য গ্যাস ওভেনটা জেলে ফুটন্ত জলে যেই ম্যাগিটা ভেঙে দিতে যাবে, হঠাৎ সেই সময় অনিন্দিতা পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনতে পায়। আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি রে? দে না, কিছু খেতে দে না, আমার খুব খিদে পেয়েছে। পিছন দিক থেকে একটা ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ অনিন্দিতার কানে আসতেই সে ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই দেখে সেই স্কন্ধকাটা মহিলাটি তার সামনে দাঁড়িয়ে আছে আর ধীরে ধীরে তার বিশ্রী কালো হাতটা জ্বলন্ত গ্যাস ওভেনের দিকে বাড়াচ্ছে। রান্নাঘরের মধ্যে রান্না করতে করতে এই রকম ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা সহ্য করতে না পেরে ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। ফোনের আওয়াজ কানে যেতেই অনিন্দিতার ঘুমটা ভেঙে যায়। অনিন্দিতার ঘুমটা ভেঙে যেতেই সে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে তার অফিস কলিগ বনাম তার বন্ধু ইতু ফোন করেছে। ইতুর ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে ইতু বলে ওঠে, কি রে অনি, তুই 3 দিন হলো অফিস জয়েন করছিস না কেন? তুই অফিস জয়েন করছিস না বলে জানিস বস তোর ওপর খোঁচে লাল হয়ে রয়েছে। ইতুর প্রশ্ন শুনে অনিন্দিতা ঘুম জড়ানো গলায় বলে ওঠে, আমি অফিস জয়েন করব কি করে? আমি তো 3 দিন হলো জ্বরে বিছানায় পড়ে রয়েছি, চোখ খুলতেও পারছি না, জানিসই তো। এ বাবা, তাই নাকি? তা তুই জ্বর বাঁধালে কি করে রে? অনি, ঠান্ডা ফান্ডা লেগেছিল নাকি? ইতুর প্রশ্ন শুনে অনিন্দিতা রুমালে নাক ঝাড়তে ঝাড়তে বলে, না রে, তো ঠান্ডা ফান্ডা লাগেনি। জানিস, এই কদিন আমার সঙ্গে এমন কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে, সে ঘটনাগুলো ভৌতিক না কোনো সাধারণ ঘটনা তার ব্যাখ্যা আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না, জানিস। তোর সঙ্গে কদিন ধরে অদ্ভুত ঘটনা ঘটছে, তা আমাকে ফোন করে বলিসনি তো? আসলে জ্বর হওয়ার জন্য বলতে পারিনি তোকে ফোন করে। কি অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছে আমি কি জানতে পারি? অবশ্যই জানতে পারিস, তুই আমার প্রিয় বন্ধু হিসাবে। তবে শোন, সেদিন ছিল ভূত চতুর্দশী।
সেদিন অফিসের কাজ শেষ হতে হতে বেশ অনেকটা দেরি হয়ে যায়, ওই ধর 9:30-10টা। সেদিন অফিসের কাজ করে এতটাই আমার শরীর ক্লান্ত আর বিধ্বস্ত ছিল যে আমি বাড়িতে রান্না না করে হোটেলে খাবার কিনতে চাই। আমার ফ্ল্যাট থেকে একটু দূরে একটা রেল লাইন পড়ে। সেই রেল লাইনের ধারে কতগুলো রিসেন্ট ফাস্ট ফুডের দোকান হয়েছে। আমি সেখান দিয়ে যখন খাবার কিনে ফ্ল্যাটে ফিরছি, হঠাৎ আমি হাঁটতে হাঁটতে পেছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলা শুনতে পাই। সে মহিলা ফ্যাঁস ফ্যাঁসে গলায় আমাকে বলছে, কি রে, তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে? পিছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলায় এই রকম কথা শুনে আমি পিছন ফিরতেই যা দেখি তা হলো। এই কথা বলে অনিন্দিতা চুপ করে যেতেই ইতু বলে ওঠে, কি রে, চুপ করে গেলি কেন? বল, পিছন ফিরে কি দেখিস? কি রে বল। পিছন ফিরে দেখি আমার থেকে 3 হাত দূরে একটা সাদা শাড়ি পরিহিত, গায়ে কালো চাদর মুড়ি দেওয়া এক মহিলা দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু সেই মহিলার ধর থেকে মাথাটা নেই। রাতের অন্ধকারে রাস্তার মাঝখানে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সেখান থেকে কোনো রকমে ছুটে পালাই অ্যাপার্টমেন্টের দিকে দৌড়াতে দৌড়াতে আমি শুনতে পাই সেই সকন্ধ কাটা মহিলা আমাকে পেছন দিক থেকে ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, কি রে, তোর খাবারের প্যাকেটের মধ্যে কি এমন খাবার আছে যে এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে? বলে যা আমাকে, আমার খুব খিদে পেয়েছে, কিছু খেতে দিবি রে? দে না, দিবি কিছু খেতে? খুব খিদে পেয়েছে। ভূত চতুর্দশীর দিন এই ঘটনা ঘটার পর থেকে পরপর 3 দিন আমার সঙ্গে কিছু অদ্ভুত ধারাবাহিক ঘটনা ঘটে। আজ থেকে 3 দিন আগে অফিসে লাঞ্চ ব্রেকে আমি দুপুরের খাবার খাবো বলে রান্নাঘরে ম্যাগি রান্না করতে গিয়েছি। আমি গ্যাসটা জ্বেলে জল ভর্তি বাটিটার মধ্যে যেই ম্যাগিগুলো ভেঙে দিতে যাব, হঠাৎ সেই সময়ে একটা ফ্যাঁস ফ্যাঁসা মহিলার গলার আওয়াজ পিছন দিক থেকে আমি শুনতে পাই। পিছন দিক থেকে একটা মহিলার ফ্যাঁস ফ্যাঁসে গলার আওয়াজ শুনে আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি সেই সকন্ধ কাটা মহিলাটি আমার সামনে দাঁড়িয়ে আছে, আর ওর একটা কালো বিশ্রী লম্বা হাত আমার গ্যাসে ফুটন্ত বসানো ম্যাগির দিকে হাত বাড়াচ্ছে। ঘোর দুপুরে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে আমি ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। আমার যখন সন্ধ্যের দিকে জ্ঞান ফেরে, তাকিয়ে দেখি আমার সারা রান্নাঘরে ম্যাগির টুকরো ছড়ানো, আর ওই ম্যাগির টুকরোগুলো থেকে বিশ্রী একটা গন্ধ বেরোচ্ছে। সে বিশ্রী গন্ধ সহ্য করার মতো নয় তো জানিস। দুপুরে আমার সঙ্গে এই রকম অদ্ভুত ভয়ঙ্কর ঘটনা ঘটার পর থেকেই সন্ধ্যে থেকে আমার খুব জ্বর আসে। জ্বর আসার জন্য আমার রাতের কিছু রান্না করতে ইচ্ছে করছিল না বলে আমি রাতের ডিনারের জন্য খাবার কিনতে বেরোই প্যারাসিটামল খেয়ে জ্বরে কাঁপতে কাঁপতে। আমি অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়ে যখন আমাদের অ্যাপার্টমেন্টের সামনে একটা নিরামিষ খাবারের দোকান আছে, সেই নিরামিষ খাবারের দোকানের দিকে যখন ধীরে ধীরে হেঁটে হেঁটে যাচ্ছি, আমি অনুভব করি আমার পিছন পিছন কেউ যেন আসছে। এই রকম একটা অদ্ভুত অনুভূতি হতেই আমি পিছন ফিরে দেখি আমার পেছনে কেউ নেই ঠিকই, কিন্তু অদৃশ্য কেউ একজন আছে। তার পায়ের খসখসানি শব্দ সমানে আমার কানে আসতে লাগলো। এরপর আমি কোনো রকমে শরীরে জোর এনে হেঁটে সেই নিরামিষ খাবারের দোকানে যাই। সেই দোকানে বেশ কিছু লোকের ভিড় ছিল বলে আমার ভয়টা একটু কম লাগে।
আমাকে আসতে দেখে সেই নিরামিষ খাবারের দোকানের মালিক আমাকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আপনার কি অর্ডার আছে? রুটি আর বাটার পনির হবে দাদা? হ্যাঁ হবে, একটু দাঁড়ান, আপনার খাবারটা প্যাকিং করতে সময় লাগবে। আচ্ছা দাদা। জানিস, আমি যতক্ষণ খাবারের দোকানের সামনে দাঁড়িয়েছিলাম আমার শুধু মনে হচ্ছিল যে আমার আশেপাশে অদৃশ্য কেউ একজন ঘোরাঘুরি করছে। আধ ঘন্টা পর খাবারের প্যাকেটটা আমার হাতে দিতেই আমি আবার অ্যাপার্টমেন্টে ফিরে আসি। ও শরীর ভালো না থাকার জন্য তাড়াতাড়ি ঘুমোবো বলে যেই চেয়ারে বসে খাবারের প্যাকেটটা খুলে খেতে যাব, হঠাৎ সেই সময় আমার পিছন দিক থেকে একটা বিশ্রী কালো হাত এসে আমার খাবারের প্যাকেট থেকে একটা রুটি তুলে নেয়। চোখের সামনে এই রকম একটা ভয়ঙ্কর ঘটনা ঘটতে দেখে আমি ভয়ে ভয়ে পিছন ফিরে তাকাতেই দেখি আমার পেছনে ঠিক চেয়ারের সামনে ওই সকন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে, আর একটা হাত লম্বা করে বাড়িয়ে আমার খাবারের প্যাকেট থেকে খাবার তুলছে ঠিকই, কিন্তু সেই খাবারগুলো যে কোথায় যে অদৃশ্য হচ্ছে বোঝা যাচ্ছে না। এই দৃশ্য সহ্য করতে না পেরে আমি বেসিনে গিয়ে হড়হড় করে বমি করতে শুরু করি। আমি তখন বমি করতে করতে বেসিনের আয়নায় দেখি সেই সকন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আমার পেছনে, আর টেবিলের উপর থেকে সদ্য হোটেল থেকে আনা খাবারগুলো তুলছে ঠিকই, কিন্তু কোথায় যে অদৃশ্য হচ্ছে আমি বুঝতে পারছি না। আয়না দিয়ে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে আমি সহ্য করতে না পেরে দৌড়ে নিজের শোয়ার ঘরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে সেই যে বিছানায় গিয়ে শুই। জ্বরের চোটে আর বিছানা থেকে উঠতে পারি না এই 3 দিন। 3 দিন বিছানায় শুয়েই কাতরাচ্ছি, আর সারাদিন নয় জল মুড়ি নয় স্যুপ খেয়ে রয়েছি। কোনো খাবার জানিস মুখে তুলতেই পারছি না, খাবার খেলেই বমি হয়ে যাচ্ছে। ইস, আমি যে তোর ফ্ল্যাটে গিয়ে তোর যে একটু সেবা যত্ন করব তারও উপায় নেই। তুই তো জানিস তোর কাকিমা, মানে আমার মা, খুবই অসুস্থ, তাই অফিস থেকে 1 সপ্তাহ ছুটি নিয়ে দেশের বাড়িতে এসেছি রে। সে ঠিক আছে রে, কাকিমার পাশে তো কেউ নেই, একা তুই ছাড়া কাকিমাকে দেখবে কে? শোন, তোর মুখে যা যা ঘটনা শুনলাম আমার খুব একটা ভালো লাগলো না। আমার মনে হয় তোর পিছনে হয়তো কোনো দুষ্টু প্রেতাত্মা পিছু নিয়েছে। তাই আমি তোর প্রিয় বন্ধু হিসেবে একটা কথা বলছি। তুই তোর নিজের যদি ভালো চাস, তুই 1 সপ্তাহের জন্য তোর গ্রামের বাড়ি থেকে ঘুরে আয় যা। এতে তোর শরীর আর মন দুটোই ভালো থাকবে। আমিও তাই ভাবছিলাম রে ইতু, অনেক দিন বাড়ি যাওয়া হয়নি, ভাবছি কদিনের জন্য বাড়ি ঘুরে আসব, এতে আমার মনটাও চেঞ্জ হবে। দেখি আজ রাতে ট্রেন ধরে বাড়ি যাব। এরপর বেশ কিছুক্ষণ ধরে 2 বান্ধবীর অফিসের কাজ নিয়ে কিছু কথা হয়। তারপর অনিন্দিতা ফোনটা কেটে যেই বিছানা ছেড়ে উঠে বাথরুমে যেতে যাবে, অনিন্দিতার কানে আবার সেই স্কন্ধ কাটা মহিলার কিছু কথা ভেসে আসে ফ্যাঁস ফ্যাঁসে গলায়। তুই যতই তোর গ্রামের বাড়ি যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। আমি তোর সঙ্গে তোর গ্রামের বাড়িতে যাব, আর তোর সঙ্গে সব সময় থাকবো। স্কন্ধকাটা মহিলাটির কথা শুনে অনিন্দিতা আর বেশি দেরি না করে তাড়াতাড়ি কোনো রকমের জামা কাপড় ব্যাগে গুছিয়ে স্টেশনের দিকে রওনা দেয়। তারপর ট্রেন ধরে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় ঠিকই, কিন্তু সারা রাস্তা যেতে যেতে অনিন্দিতার মনে হতে থাকে সেই স্কন্ধকাটা মহিলা তার সঙ্গে আছে, কিন্তু অদৃশ্য অবস্থায় আছে। দুপুর 4টে নাগাদ বেলগাছি স্টেশনে অনিন্দিতা ট্রেন থেকে নামতেই অনিন্দিতা দেখে স্টেশনের চারিদিকটা ধীরে ধীরে ঘন কালো অন্ধকার হয়ে আসছে। সন্ধে হয়ে আসছে দেখে অনিন্দিতা বেশি দেরি না করে যেই স্টেশনের বাইরে বেরোতে যাবে,
হঠাৎ করেই অনিন্দিতার দৃষ্টি চলে যায় আপনা থেকেই টিকিট ঘরের পাশে একটা ছোট ঝোপ জঙ্গল আছে, সেই ঝোপ জঙ্গলের দিকে। ঝোপ জঙ্গলের দিকে অনিন্দিতার দৃষ্টি যেতেই সে দেখে ঝোপ জঙ্গলের ধারে সেই স্কন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে, আর একটা হাত লম্বা করে বাড়িয়ে অনিন্দিতাকে নিজের কাছে ডাকছে। স্টেশনে আলো আঁধারি অন্ধকারের মধ্যে এই রকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে অনিন্দিতা বেশি দেরি না করে কোনো রকমে দৌড়ে স্টেশনের বাইরে যায়। তারপর একটা রিক্সা ধরে বাড়ির পথে রওনা দেয়। গ্রামের আলো আঁধারি অন্ধকার রাস্তা ধরে অনিন্দিতার রিক্সাটা যখন অনিন্দিতার বাড়ির পথে ধীরে ধীরে এগোচ্ছিল, অনিন্দিতা রিক্সায় বসে শুনতে পায় তার রিক্সার পিছন পিছন কেউ যেন হেঁটে হেঁটে আসছে। তার পায়ের মৃদু খসখসানি আওয়াজ অনিন্দিতার কানে সমানে ভেসে আসতে লাগলো। রিক্সার পিছন দিক থেকে পায়ের খসখসানি আওয়াজটা অনিন্দিতার কানে ভেসে আসতেই সে পিছন ফিরে তাকাতেই দেখে সেই স্কন্ধ কাটা মহিলাটি রিক্সার পিছন পিছন হেঁটে হেঁটে আসছে, আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলছে, আমি এসে গেছি অনিন্দিতা। রিক্সার পিছন পিছন সেই স্কন্ধ কাটা মহিলাটিকে আসতে দেখে অনিন্দিতা রিক্সা চালককে বলে উঠে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায়, দাদা, তাড়াতাড়ি রিক্সাটা চালান প্লিজ। আর কত জোরে রিক্সা চালাবো দিদি? এরপর জোরে চালালে তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে আপনার। আমি এসে গেছি অনিন্দিতা, তোর আমি আর পিছন ছাড়ছি না। ধীরে ধীরে চোখ মেলে তাকাতেই অনিন্দিতা দেখে সে হাসপাতালের বিছানায় শুয়ে আছে ও তার সারা শরীর জুড়ে বিভিন্ন জায়গায় চোট। মাকে পাশে বসে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখে অনিন্দিতা ক্লান্ত গলায় বলে ওঠে, মা, আমি হাসপাতালের বিছানায় কি করছি? আমার কি হয়েছে? অনিন্দিতার প্রশ্ন শুনে রেবাদেবী বেশ উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, এই তো অনির জ্ঞান ফিরেছে। এই অনি, এই তোর শরীরটা এখন কেমন লাগছে রে? অনিন্দিতার মাথায় হাত দিয়ে মাথা টিপতে টিপতে ক্লান্ত গলায় বলে ওঠে, একটু ভালো মা, কিন্তু মাথাটা বেশ যন্ত্রণা করছে। আচ্ছা মা, আমি হাসপাতালে এলাম কি করে? আমার কি হয়েছিল? আর আমার সারা শরীর জুড়ে এত কাটাছেঁড়া চোটের দাগ কেন? জানি না রে অনি, তোর সঙ্গে ঠিক কি হয়েছিল। আমি গতকাল সন্ধেবেলায় তুলসীতলায় যখন প্রদীপ দিচ্ছিলাম, ঠিক সেই সময় আমাদের পাশের বাড়ির ওই রতন এসে খবর দিল যে তুই নাকি ঘোষবাবুদের বাড়ির পাশে যে ডোবাটা আছে, সেই ডোবার জলে নাকি ক্ষতবিক্ষত অজ্ঞান অবস্থায় পড়ে আছিস। রতনের মুখে এই খবরটা শুনে আমি আর তোর বাবা দুজনে মিলে তখনই ছুটে যাই ঘোষবাবুদের বাড়ির পাশে ওই ডোবায়, আর তোকে ক্ষতবিক্ষত অজ্ঞান অবস্থায় ডোবার জলের মধ্যে পড়ে থাকতে দেখে আমি আর তোর বাবা একদম দেরি না করে গ্রামের লোকদের সাহায্য নিয়ে তোকে ডোবার জল থেকে তুলে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করাই কালকে সন্ধেবেলা। মায়ের মুখ থেকে সব ঘটনা শুনে অনিন্দিতার তৎক্ষণাৎ মনে পড়ে যায় গতকাল সন্ধেবেলায় তার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে, সেই সব ঘটনার কথা। সেই ঘটনার কথাগুলো অনিন্দিতার মনে পড়তেই সে কাঁপা কাঁপা গলায় দেবাদেবীর উদ্দেশ্যে বলে ওঠে, মা, ও আমার পিছু নিয়েছে, ও আমাকে ছাড়বে না। অনিন্দিতা তখন বলতে শুরু করে ভূত চতুর্দশীর দিন রাত থেকে গতকাল সন্ধে পর্যন্ত যে যে ঘটনাগুলো ঘটেছে তার সঙ্গে। অনিন্দিতার মুখ থেকে সব ঘটনা শুনে রেবাদেবী একটু রাগত কণ্ঠে বলে ওঠে, তোকে পই পই করে বারণ করেছিলাম, ভূত চতুর্দশীর দিন আমিষ খাবার খাস না, দিনটা একদম ভালো নয়। তবু তুই আমার কথা শুনলি না, সেই বাইরের আমিষ খাবার খেলি। এখন নে বোঝ ঠেলা। এবার যে তোকে নিয়ে আমি কি করব কে জানে। কে তোকে ওই দুষ্ট স্কন্ধকাটা আত্মার থেকে বাঁচাবে বলতো?
রেবা দেবী যখন অনিন্দিতাকে এই কথাগুলো বলছিল, হঠাৎ অনিন্দিতা পাগলের মতো চিৎকার করে ঘরের কোণার দিকে আঙুল দেখিয়ে বলে ওঠে, মা দেখো, ওই যে ও দাঁড়িয়ে আছে আর বলছে ও নাকি এবার থেকে আমার সঙ্গেই থাকবে। অনিন্দিতাকে পাগলের মতো চিৎকার করতে দেখে রেবা দেবী অনিন্দিতাকে জড়িয়ে ধরে বলে ওঠে, কে 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 দাঁড়িয়ে আছে রে অনি? কে কে তোর সঙ্গে থাকবে? ওই তো মা, ওই সকন্ধকাটা মহিলাটা দাঁড়িয়ে আছে ঘরের কোণায়, দেখো, আর বলছে ও নাকি এবার থেকে আমার সঙ্গেই থাকবে। মা তুমি আমাকে বাঁচাও ওর থেকে। নার্স, নার্স, তাড়াতাড়ি এদিকে আসুন, দেখুন অনিন্দিতা কেমন ভায়োলেন্ট হয়ে উঠেছে। রেবা দেবীর চিৎকার শুনে নার্স অনিন্দিতার ঘরে ছুটে আসে ও অনিন্দিতাকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতেই অনিন্দিতা ধীরে ধীরে ঘুমের কোলে ঢলে পড়ে। এরপর অনিন্দিতা ধীরে ধীরে সুস্থ হয়ে বাড়ি ফিরতে ফিরতে 1 সপ্তাহ লেগে যায়। 1 সপ্তাহ পর একদিন সন্ধেবেলায় অনিন্দিতা রান্নাঘরে বসে মায়ের সঙ্গে যখন পিঠে বানাচ্ছিল, ঠিক সেই সময় অনিন্দিতার সঙ্গে একটা অদ্ভুত ঘটনা ঘটে। অনিন্দিতা পিঠেগুলোর মধ্যে নলেন গুড়ের পুর ভরে পিঠে আকারে গড়ে পিঠেগুলো যেই ফুটন্ত গরম দুধের মধ্যে দিতে যাবে, ঠিক সেই সময় অনিন্দিতার কানে একটা ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ ভেসে আসে। কি রে অনিন্দিতা, তুই পিঠে বানাচ্ছিস? আমাকে তুই তোর হাতে বানানো 2-4টে পিঠে দিবি রে? অনেক দিন হয়ে গেল আমি পিঠে খাইনি। ফ্যাস ফ্যাসে গলার আওয়াজটা অনিন্দিতার কানে ভেসে আসতেই তার বুকটা ভয় ধরাস করে ওঠে ও সে ধীরে ধীরে রান্নাঘরের খোলা জানলার দিকে তাকাতেই দেখে রান্নাঘরের খোলা জানলার কাছে সেই স্কন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে। রান্নাঘরের জ্বলা হালকা হারিকেনের নিয়ন আলোয় অনিন্দিতা সেই স্কন্ধকাটা মহিলাটিকে জানলার ধারে দাঁড়িয়ে থাকতে দেখে অনিন্দিতা রেবা দেবীর উদ্দেশ্যে চিৎকার করে জানলার দিকে আঙুল দেখিয়ে বলে উঠে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায়, মা ওই দেখো, জানলার ধারে ওই সকন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর আমার কাছে পিঠে পুলি খেতে চাইছে। মা ও আবার এসে গেছে, আমাকে বাঁচাও ওর হাত থেকে মা, নাহলে ও যে আমাকে মেরে ফেলবে। অনিন্দিতাকে জানলার দিকে তাকিয়ে চিৎকার করতে দেখে রেবা দেবী অনিন্দিতার বাবাকে চিৎকার করে ডাকতে থাকে, ওগো, তুমি কোথায়? আরে তাড়াতাড়ি এদিকে এসো না একবার, এই দেখে যাও মেয়ে কেমন পাগলের মতো চিৎকার করছে আবার। রেবা দেবীর চিৎকার শুনে অনিন্দিতার বাবা অনুভব বাবু ছুটে আসে আর অনিন্দিতাকে পাগলের মতো চিৎকার করতে দেখে। অনুভব বাবু রেবা দেবীকে বলে উঠে, রেবা, আমি অনির অবস্থা ভালো বুঝছি না, তুমি ওকে তাড়াতাড়ি তৈরি করো, আমরা এক্ষুনি ওকে নিয়ে একটা জায়গায় যাব। কোথায় গো? আমাদের গ্রামের শেষ প্রান্তে 3 মাতার মোড়ে যে মা তারার মন্দিরটা আছে না, ওই মন্দিরে যাব। ওই মন্দিরে আমার এক পুরোহিত বন্ধু আছে, উনি দেখি অনিন্দিতার জন্য কিছু করতে পারেন কিনা। এরপর অনুভব ও রেবা দেবী আর বেশি দেরি না করে অনিন্দিতাকে নিয়ে তাদের গ্রামে তারা মায়ের মন্দিরের দিকে রওনা দেয়। অনিন্দিতা যখন মা বাবার সঙ্গে ভ্যানে করে মা তারার মন্দিরের দিকে যাচ্ছিল, ভ্যানে করে যেতে যেতে অনিন্দিতা সামনে দেখতে পায় সেই স্কন্ধকাটা মহিলাটি তাদের ভ্যানের পিছন পিছন আসছে আর ফ্যাস ফ্যাসে গলায় সমানে বলছে, তুই যতই আমাকে তাড়ানোর জন্য মন্দির মসজিদে যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। ভ্যানের পিছন পিছন সেই স্কন্ধকাটা মহিলাটিকে গ্রামের অন্ধকার রাস্তা ধরে আসতে দেখে আর ওর ওই কথাগুলো শুনে অনিন্দিতা রেবা দেবীকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, ও মা, মা ওই দেখো, ও আসছে আমাদের ভ্যানের পিছন পিছন, আর সবারই কি বলছে জানো, তুই যতই মন্দির মসজিদ যাস না কেন, আমি তোর পিছন ছাড়ছি না। অনিন্দিতার এই কথাগুলো শুনে রেবা দেবীর বুকটা ভয়ে কেঁপে ওঠে আর বলে, কিচ্ছু হবে না মা, সব ঠিক হয়ে যাবে দেখবি, মা তারার উপর একটু ভরসা রাখ। আধ ঘন্টা পর 3 জন মা তারার মন্দিরের সামনে উপস্থিত হতেই
মন্দিরের গর্ভগৃহের ভিতর থেকে লম্বা দীর্ঘদেহী ফর্সা দেখতে লাল বস্ত্র পরিহিত এক ভদ্রলোক বেরিয়ে আসে আর অনুভব বাবুর দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলে ওঠে, আমি জানতাম অনুভব তুই অনিন্দিতাকে নিয়ে আমার কাছে আসবি আজ। পুরুষোত্তম সিংহের কথা শুনে রেবাদেবী পুরুষোত্তম সিংহের পায়ে পড়ে কাঁদতে কাঁদতে বলে, ঠাকুরমশাই, আপনি দয়া করে অনিকে বাঁচান প্লিজ, না হলে ওই শয়তানটা যে ওকে মেরে ফেলবে। রেবাদেবীকে কাঁদতে দেখে পুরুষোত্তম সিংহ অনিন্দিতার দিকে তাকিয়ে বলে ওঠে রেবাদেবীর উদ্দেশ্যে, অনেকে মন্দিরের ভিতর নিয়ে আসুন বৌদি। বেশ কিছুক্ষণ ধরে পুরুষোত্তম সিংহ অনিন্দিতাকে দেখার পর গম্ভীর গলায় বলে ওঠে, ওর পিছনে এক দুষ্ট স্কন্ধ কাটা মহিলা প্রেত পড়েছে। ওই দুষ্ট প্রেতের কবল থেকে অনিন্দিতাকে বাঁচানো মুশকিল, কারণ ওই দুষ্ট প্রেত খুব ভয়ঙ্কর আর শক্তিশালী। কিন্তু তবুও আমি চেষ্টা করব ওকে বাঁচানোর। দয়া করে ঠাকুরমশাই অনিন্দিতাকে বাঁচান, ও যে আমার একমাত্র শিবরাত্রির সলতে, ও ছাড়া যে আমাদের আর কোনো সন্তান নেই। আগামীকাল বাদে পরশু অমাবস্যা। অনুভব, আমি ওই দিন রাত 11টা নাগাদ তোদের বাড়ি যাব আর একটা যজ্ঞ করব। দেখি ওই যজ্ঞ করে তোর মেয়েকে স্কন্ধ কাটার হাত থেকে বাঁচাতে পারি কিনা। শোন, আজ বাড়ি গিয়ে অনিন্দিতাকে তোরা কোনো আমিষ খাবার খাওয়াবি না, শুধু এই দুদিন নিরামিষ খাবার খাওয়াবি। আর আমি একটা মাতারার মন্ত্রপুত জল দিচ্ছি, ওই মন্ত্রপুত জলটা তুই 3 বেলা ওকে খাওয়াবি, পরশু রাত পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা ঠাকুরমশাই। অনিন্দিতার রাতের খাওয়া শেষ হতেই ঠাকুরমশাই পুরুষোত্তম সিংহের দেওয়া মা তারার মন্ত্রপুত জলটা যেই রেবাদেবীর হাত থেকে নিয়ে অনিন্দিতার মুখে দিতে যাবে, ঠিক সেই সময় অনিন্দিতা দেখে তার বিছানার পাশে সেই স্কন্ধ কাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর ফ্যাস ফ্যাসে গলায় বলছে, খাবি না ওই জল, তুই খাবি না, খবরদার খবরদার বলছি, ওই জল তুই খাবি না, ওই জল ভালো নয়। তুই যদি ওই জল খাস, আমি যে তোর কাছে আসতে পারবো না। খাবি না, খাবি না বলছি, ওই জল তুই খাবি না। স্কন্ধ কাটা মহিলাটির এই কথা শুনে অনিন্দিতা সেই স্কন্ধ কাটা মহিলাটির কথায় এবারে ভয় না পেয়ে মনে সাহস এনে মা তারার মন্ত্রপুত জলটা গলাধরণ করতেই অনিন্দিতা দেখে সেই স্কন্ধ কাটা মহিলাটি ম্যাজিকের মতো কোথায় যেন অদৃশ্য হয়ে যায় সঙ্গে সঙ্গে। সেই স্কন্ধ কাটা মহিলাটি অদৃশ্য হয় ঠিকই, কিন্তু অনিন্দিতা সারা রাত ঘুমাতে পারে না। সে সারা রাত ধরে শোনে সেই স্কন্ধ কাটা মহিলার হুমকি, আমার বারণ করার সত্ত্বেও তুই সেই জলটা খেলি, আমার বারণ শুনলি না তো তুই? আমি যে তোর সামনে আর আসতে পারছি না রে। পরপর 2 রাত অনিন্দিতার সঙ্গে একই ঘটনা ঘটার জন্য অনিন্দিতা ঠিকমতো ঘুমাতে পারে না। অনিন্দিতা তার সঙ্গে 2 রাত ঘটনার কথা রেবাদেবীকে 3য় দিনের মাথায় বলতে রেবাদেবী অনিন্দিতার মাথায় হাত বোলাতে বোলাতে বলে, তুই চিন্তা করিস না অনি, দেখবি আজ রাতেই সব ঠিক হয়ে যাবে। রেবাদেবী যখন অনিন্দিতাকে এই কথাগুলো বলছিল, ঠিক সেই সময় অনিন্দিতা তার কানের কাছে সেই স্কন্ধ কাটা মহিলার ফ্যাস ফ্যাসে গলার আওয়াজ শুনতে পায়। তুই যতই আমার হাত থেকে বাঁচার চেষ্টা করিস না কেন, তুই আমার হাত থেকে কিছুতেই বাঁচতে পারবি না। আমি যখন তোর পিছন পিছন এসেছি, আমি তোর সঙ্গে সারা জীবন থাকবো। কানের কাছে স্কন্ধ কাটা মহিলাটির কথাগুলো শুনে অনিন্দিতা রেবাদেবীকে জড়িয়ে ধরে ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, মা, ও আমার আশেপাশেই আছে, আর জানো ও আমাকে কি বলছে? কি বলছে রে? অনিন্দিতা ঢোক গিলে ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, ও বলছে ও নাকি সারা জীবন আমার সঙ্গেই থাকবে, আমরা ওর কিছু করতে পারবো না।
অনিন্দিতার এই কথা শেষ হতেই একটা গম্ভীর গলা ঘরের বাইরে থেকে ভেসে আসে। অনিন্দিতা মা, আমি থাকতে তোর কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো অশুভ শক্তি তোকে ছুঁতেও পারবে না। ঘরের বাইরে থেকে একটা গম্ভীর গলার আওয়াজ ভেসে আসতেই রেবা দেবী ও অনিন্দিতা দুজনেই দরজার দিকে তাকিয়ে দেখে পুরুষোত্তম সিংহ বেশ গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। পুরোহিত পুরুষোত্তম সিংহকে দেখা মাত্র রেবা দেবী অনিন্দিতার বিছানা ছেড়ে উঠে পুরুষোত্তম সিংহের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, ঠাকুর মশাই এসেছেন? আসুন আসুন, এই যে ঘরে এসে বসুন। এই অনিমা, তুই ঠাকুর মশাইয়ের জন্য একটু জল আর মিষ্টি নিয়ে আয় মা, তাড়াতাড়ি। না বৌদি, আমি এখন কিছু খাবো না, আগে যজ্ঞ শেষ হবে, তারপর আমি আপনাদের গৃহে অন্ন গ্রহণ করব। তার আগেই বৌদি, তুমি অনিন্দিতাকে ভালো করে স্নান করিয়ে শুদ্ধ একটা বস্ত্র পরিয়ে উঠোনে নিয়ে আসো, আমি যজ্ঞ শুরু করব একটু পর। পুরুষোত্তম সিংহের কথা অনুযায়ী রেবা দেবী অনিন্দিতাকে স্নান করিয়ে শুদ্ধ কাপড় পরিয়ে তাদের বাড়ির সামনে খোলা মাটির উঠোনে এনে যখন দাঁড় করায়, অনিন্দিতাকে দেখে পুরুষোত্তম সিংহ আবার গম্ভীর গলায় বলে ওঠে, শোন মা, তুই এখন এক ভয়ঙ্কর প্রেতের কবলে পড়েছিস, যে প্রেতের প্রচণ্ড খিদে। তুই যদি ওই ভয়ঙ্কর প্রেতের কবল থেকে বাঁচতে চাস আর ওর ওই প্রচণ্ড খিদে যদি মেটাতে চাস, তাহলে তোকে একটা কাজ করতে হবে এখন। কি কাজ ঠাকুর মশাই? আমি প্রায় 1-1.5 ঘন্টা মতো যজ্ঞ করব। আমার যজ্ঞ চলাকালীন তুই ওই ভয়ঙ্কর প্রেতের জন্য লাল লাল কষা কষা মাংস আর ভাত করবি, ঠিক আছে? এরপর আমার যজ্ঞ শেষ হলে তোর ওই রান্না করা ভাত আর মাংস নিয়ে আসবি। তারপর কি কি কাজ করতে হবে সেটা তোকে আমি বলে দেব। আচ্ছা ঠাকুর মশাই, যথা আজ্ঞা। এই কথা বলে অনিন্দিতা রান্নাঘরে চলে যায়। আর অন্যদিকে পুরোহিত পুরুষোত্তম সিংহ জোরে জোরে মন্ত্রপাঠ করে যজ্ঞ শুরু করে। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী স্বাহা সুধা নমস্তুতে। জ্ঞানমন্ত্র ওং শবারূঢ়ং মহাভীমং ঘোরদংষ্টং। বেশ কয়েক ঘন্টা ধরে অনিন্দিতা ও পুরুষোত্তম সিংহের দুজনের ভিন্ন ভিন্ন কার্য চলার পর একসময় দুজনের ভিন্ন ভিন্ন কার্য শেষ হয়। পুরুষোত্তম সিংহের যজ্ঞ শেষ হতেই অনিন্দিতা হাতে বড় একটা কাঁসার থালা নিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে এসে পুরুষোত্তম সিংহের সামনে দাঁড়াতেই অনিন্দিতাকে দেখে পুরোহিত পুরুষোত্তম সিংহ বলে ওঠে, শোন মা, তোকে আমি এখন যে কাজটা বলবো, তোকে সেই কাজটা খুব খুব সাবধানে করতে হবে। তুই যদি এই কাজটা সাবধানে না করিস, এতে তোর প্রাণ সংশয় হতে পারে। কি কাজ বলুন ঠাকুর মশাই, আমি আপনার বলে দেওয়া সেই কাজ খুব সাবধানে করার চেষ্টা করব, যাতে আমার প্রাণ সংশয় না হয়। আচ্ছা বেশ, তবে শোন মা, তুই যে ঝাল ঝাল কষা কষা মাংস আর ভাতটা রান্না করেছিস, সেই মাংসের থালাটা তোদের বাড়ির পিছনে যে বাগানটা আছে, ওই বাগানের মাঝখানে রেখে দিয়ে আসবি। রেখে এসে ঘরে ফেরার সময় পিছন দিক থেকে কোনো রকম যদি ভয়ঙ্কর আওয়াজ শুনিস, খবরদার পিছনে ফিরে তুই তাকাবি না। যদি ফিরে তাকাস, তাহলে কিন্তু তোর প্রাণ সংশয়ের সম্ভাবনা আছে। এরপর পুরুষোত্তম সিংহের কথা অনুযায়ী অনিন্দিতা ধীরে ধীরে তাদের বাড়ির পিছনে অন্ধকার বাগানের একদম শেষ প্রান্তে পুকুরের সামনে যায়। তারপর তার হাতে ধরা রান্না করা খাবারটা পুকুরের একধারে রেখে যেই বাড়ির ভিতর অনিন্দিতা ফিরে আসতে যাবে, হঠাৎ সে কাঁধে একটা ঠান্ডা হাতের স্পর্শ অনুভব করে। সেই সঙ্গে ফ্যাঁস ফ্যাঁসে গলায় একটা মহিলার কণ্ঠে কিছু কথা তার কানে ভেসে আসে। তুই যে তোর হাতে রান্না করা খাবারগুলো আমাকে যে খেতে দিয়ে গেলি, আয় আয় আমরা দুজনে একসঙ্গে বসে খাই। আয়, এই খাবারগুলো
আয় একসাথে বসে আয় 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 আমার সাথে আয় আয়। পিছন দিক থেকে শীতল হাতের স্পর্শ পেয়ে আর ফ্যাঁস ফ্যাঁসে গলায় মহিলাটির কথা শুনে অনিন্দিতা পিছন ফিরে তাকাতেই দেখে তার ঠিক সামনে সেই স্কন্ধকাটা মহিলাটি দাঁড়িয়ে আছে আর অনিন্দিতার দিকে খিলখিল করে হাসতে হাসতে দুহাত বাড়িয়ে এগিয়ে আসছে। স্কন্ধকাটা মহিলাটিকে ওইভাবে এগিয়ে আসতে দেখে অনিন্দিতা চিৎকার করে বলে ওঠে, বাঁচাও মা, ও আমাকে মেরে ফেললো। বাড়ির পিছনের বাগান থেকে অনিন্দিতার চিৎকার শুনে রেবাদেবী, অনুভব বাবু ও পুরোহিত পুরুষোত্তম সিংহ বাড়ির পিছনের বাগানে যেতেই দেখে অনিন্দিতা মৃত অবস্থায় পড়ে আছে আর তার ঘাটটা বাঁদিকে মটকানো আর একটা পা পুরো দুমড়ে মুচড়ে ভাঙা। অনিন্দিতার ভয়ঙ্কর মৃতদেহের চেহারা রেবাদেবী সহ্য করতে না পেরে বাগানে অজ্ঞান হয়ে পড়ে যায়। অন্যদিকে অনিন্দিতার রক্তাক্ত ভয়ঙ্কর মৃতদেহ দেখে পুরোহিত পুরুষোত্তম সিংহ অনুভব বাবুকে একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে ওঠে, ওই বই করে বারণ করেছিলাম, এই নিয়মটা পালন করার সময় পিছন থেকে যাই ভয়ঙ্কর আওয়াজ আসুক না কেন, তুমি খবরদার পিছন ফিরে তাকাবে না, এতে তোমার প্রাণ সংশয় হতে পারে। কিন্তু অনিন্দিতা নির্ঘাত নিয়মটা পালন করার সময় ভুলবশত পিছন ফিরে সেই স্কন্ধ কাটা মহিলাটিকে দেখেছিল। সেই জন্যই অনিন্দিতা ওই শয়তান প্রেতের হাতে মৃত্যুবরণ করলো আজ অনুভব। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমাদের প্রিয় অলৌকিক অভিজ্ঞতার প্ল্যাটফর্মে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপম। আজ আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি এক হাড় হিম করা সত্য অভিজ্ঞতার কাহিনী। পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক ঐতিহাসিক শহর চুঁচুড়া, আর সেই শহরের নামী এবং প্রাচীন হাসপাতাল চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতাল। আজকের ঘটনাটি আমাদের লিখে পাঠিয়েছেন এই হাসপাতালেরই মর্গের একজন প্রাক্তন কর্মী। তিনি বর্তমানে আর এই পেশার সঙ্গে যুক্ত নন। সেই এক নির্দিষ্ট রাতের অভিজ্ঞতার পর তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত হয়ে পড়েছিলেন যে তিনি স্থায়ীভাবে নিজের গ্রাম বীরভূমে ফিরে গেছেন। নিজের পরিচয় তিনি গোপন রাখতে চেয়েছেন, কিন্তু তিনি চান তার এই অভিজ্ঞতার কথা মানুষ জানুক, যাতে লোকে বুঝতে পারে বিজ্ঞানের আলোকবর্তিতার ঠিক নিচেই কেমন জমাট অন্ধকার আজও কোথাও না কোথাও লুকিয়ে থাকে। তাহলে শুরু করা যাক সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। মন দিয়ে শুনতে থাকুন। তিনি লিখছেন, আমি যা দেখেছি, যা অনুভব করেছি, তা হয়তো অনেকের কাছে অবিশ্বাস্য মনে হবে, কিন্তু বিশ্বাস করুন, আজও বৃষ্টির রাতে যখন মেঘ গর্জন করে আমি নিজের ঘরের কোণে সিঁটিয়ে বসে থাকি, মনে হয় সেই হিমঘরের জমাট বাঁধা ঠান্ডাটা আবার আমায় গ্রাস করতে আসছে। আপনাদের কাছে হয়তো আমার চোখে দেখা ঘটনাটা বুজরুকি বলে মনে হতে পারে, আবার এটাও মনে হতে পারে যে আমি মিথ্যে বলছি, কিন্তু বিশ্বাস করুন, সেই ঘটনার রেশ আজও আমার জীবনে সমানভাবেই রয়ে গেছে। আজও সেই রাতগুলোর কথা ভাবলে আমার গলা দিয়ে ভাত নামে না। আজও সেই দৃশ্যগুলো চোখের সামনে ভেসে ওঠে। প্রতিটি দিন আমি কিভাবে কাটাতাম সেটা শুধুমাত্র আমিই জানি। ভূতের গল্প শুনতে যে আমার ছোটবেলা থেকে খুব একটা ভালো লাগতো তা নয়, কিন্তু বাস্তব আরো বেশি ভয়ঙ্কর। বাস্তবের সাথে পাল্লা দেওয়া যায় না, আর বাস্তবের থেকে জেতাও যায় না। আমি নিজের চোখে যা কিছু দেখেছি সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরলাম।
জানি না কতটা লিখতে পারবো, তবুও যেটুকু পারছি সেটুকু জানবেন একেবারেই সত্যি। সত্যের সাথে সম্মুখীন হয়েছিলাম বলেই এখনো ভয় ঢোক গিলতে পারছি না। আমি জানি এই ভয়ঙ্কর দিনগুলোর কথা লিখতে গেলে আমায় সেই জায়গায় ফিরে যেতে হবে, আবারও সেই বিষয়গুলোকে চোখের সামনে দেখতে হবে, নতুন করে অনুভব করতে হবে, আর সেই অনুভব হবে বড়ই ভয়ঙ্কর। কিন্তু তবুও আমি চাই এই অভিজ্ঞতার কথা আপনারা সকলে জানুন, যে আমি কোনোদিনও কাউকে বলতে পারিনি। সেই কথাই আজ আপনাদের কাছে জানাবো। পরিবারের লোকেদেরকে বলেছিলাম ঠিকই, তবে অর্ধেক সত্যি, কারণ সবটা জানানোর মতন বুকের কলিজা আমার ছিল না। এছাড়া মা ও বোনের যদি কিছু হয়ে যায়, এই কারণে তাদের সামনে ওই ভয়ঙ্কর প্রেতেদের কথা আমি আলোচনাও করতে চাইনি। ওই হাসপাতালের মর্গে কাজ করবার পর থেকে আমি আন্দাজ করতে পেরেছিলাম যে ভূত বলে সত্যি কিছু আছে, যেগুলো আজও সাধারণ মানুষের বোঝার বাইরে। নিজের চোখে না দেখলে হয়তো আমি কোনোদিনও বিশ্বাস করতে পারতাম না। আমি বলছি না সকলের সাথেই এমনটা ঘটে কিংবা সকলে এই ধরনের অভিজ্ঞতার শিকার হন, কিন্তু আমি হয়েছিলাম। আর হয়েছিলাম বলেই আমি আন্দাজ করতে পেরেছিলাম যে মৃত্যুর পরেও অনেক কিছু ঘটে। মৃত্যুই শেষ নয়, মৃত্যু ঘটে কেবল শরীরের, আত্মার নয়। শরীরটা যতক্ষণ পর্যন্ত থাকে, তার অস্তিত্ব যতক্ষণ থাকে, ততক্ষণ আত্মা সেটাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আমি শুনতে পেয়েছিলাম সেই মৃতদের ফিসফিসানি, তাদের কষ্ট, তাদের যন্ত্রণার কথা তারা আমায় ওই হিমঘরে কাটানো রাতগুলোতে এসে বলে যেত। কিন্তু পরিস্থিতি যে ধীরে ধীরে হাতের বাইরে বেরিয়ে যাবে, সেটা ওই চাকরিটা জয়েন করার পরে আমি একেবারেই ভাবতে পারিনি। তাই আজ বুঝতে পারি যে কিছু কিছু বিষয়ের সাথে কখনো সামঞ্জস্য করে চলতে নেই, কিছু সত্যকে কোনোদিনও উড়িয়ে দিতে নেই, কারণ আপনি তাকে উড়িয়ে দিতে চাইলেও সত্য কোনোদিনও মিথ্যে হয়ে যায় না। বলতে পারেন আমারও এই মর্গের অভিজ্ঞতা ছিল একেবারে সেরকমই। ওই হাসপাতালে জয়েন করবার আগে হাত পা কাঁপছিল, কারণ কোনোদিনও যে পেটের দায় এরকম একটা কাজের সন্ধান করতে হতে পারে সেটা ভাবিনি। কিন্তু ওই যে নিয়তির হাত থেকে কি আর পালানো যায়? তাই আমি আমার নিজের নামটা আপনাদের কাছে গোপনে রাখতে চাই। বিশ্বাস আর অবিশ্বাসের এই ভিড়ে অনেক কিছুই হারিয়ে যায়, আবার অনেক কিছু নতুন করে মানুষের ক্ষয়ে যাওয়া বিশ্বাসগুলোকে জাগিয়ে তোলে। আমারও ভিতরে থাকা সেই আতঙ্ক আর ভীতির প্রতিটি নিঃশ্বাসকে আমি আজ আপনাদের সকলের সাথে ভাগ করে নিতে চাই। জানবেন, এখানে বর্ণিত প্রতিটি শব্দই অন্তর দিয়ে অনুভব করেছিলাম আমি। এটিকে কোনোভাবেই গল্প ভেবে ভুলেও কিন্তু ভুল করতে যাবেন না আপনারা। এবার বলবো আপনাদের সেই ঘটনার কথা। ঠিক কি ঘটেছিল ওই হাসপাতালে জয়েন করবার পরে, মন দিয়ে শুনতে থাকুন। ঘটনাটা বছর 3 আগের। আমি তখন কাজের খোঁজে হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে বুড়ো মা আর ছোট বোন। পৈতৃক সামান্য জমিটুকু বন্যায় ভেসে যাওয়ার পর চুচুড়ায় আমার এক পিস্তুত ভাইয়ের কাছে এসে উঠি। সেই আমাকে হদিস দিল ইমামবাড়া হাসপাতালে একটা ঠিকা কাজের। কাজটা শুনে প্রথমটা একটু থমকে গিয়েছিলাম। হাসপাতালের মর্গের বা হিমঘরের সহকারী হিসেবে থাকতে হবে, ডোমেদের সাহায্য করা, ডেড বডি আসা যাওয়ার হিসেব রাখা, আর সর্বোপরি রাতে ঘর পাহারা দেওয়া। অনেকে বলে মরা তো আর কথা বলে না, ভয় কিসের? আমিও সেদিন ভেবেছিলাম জ্যান্ত মানুষের থেকে ভয় বেশি, মৃত মানুষের তো আর কোনো ক্ষমতা নেই। কিন্তু সেই ধারণাই যে কতটা ভুল ছিল সেটা বোঝার জন্য আমায় মাত্র কয়েকটা রাত অপেক্ষা করতে হয়েছিল। হাসপাতালের সেই পুরনো ইমারতটা আপনি যদি দেখেন তবে বুঝবেন ব্রিটিশ আমলের তৈরি লাল ইটের স্থাপত্য। একদিকে গঙ্গা বয়ে চলেছে আর অন্যদিকে হাসপাতালের ঘিঞ্জি চত্বর। মর্গের জায়গাটা একদম পেছনের দিকে, একটা বড় অশ্বত্থ গাছের আড়ালে।
সাধারণ মানুষ দিনের বেলাতেও ওইদিকে বড় একটা ঘেঁষে না। একটা ব্যবসা গন্ধ আর সবসময় কেমন যেন একটা অদ্ভুত নিস্তব্ধতা এই অঞ্চলটাকে ঘিরে থাকে। কাজে যোগ দেওয়ার পর প্রথম দিনই আমার সিনিয়র হিসেবে পেলাম হারুদাকে। মাঝবয়সী লোক, গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখ দুটো সব সময় লাল হয়ে থাকে। হারুদা আমাদেরকে তাকিয়ে একটা অদ্ভুত হাসি দিয়ে বলেছিল, নতুন তো, ভয় ডর আছে নাকি বনের ভেতর? আমি মাথা নেড়ে বলেছিলাম, না হারুদা, অভাবের সংসারে ভয় পাওয়ার সময় নেই। হারুদা বিড়িটা ফেলে দিয়ে গলার স্বর নামিয়ে বলেছিল, ভালো, তবে একটা কথা মনে রাখবি, এই ঘরে কানে যা শুনবি আর চোখে যা দেখবি সবটা কিন্তু সত্যি বলে মেনে নিবি না। হারুদাকে পেলেও তখন মনটা জানি না কেন সব সময় কু ডাকছিল। ওখানকার কিছু নার্সদের সাথে যোগাযোগ ঘটল। প্রথম আমি কারোর সাথে খুব একটা বেশি কথা বলতাম না, কিন্তু আমাকে এতটা সাহসী মন দিয়ে কাজ করতে দেখে কেউই হয়তো খুব একটা খুশি হতে পারছিল না। আমি বুঝতে পারছিলাম ওদের চোখ মুখে ওই মর্গটাকে নিয়ে অনেক রকমের ধারণা দানা বেঁধেছে। একদিন আমি সকালের দিকে হসপিটালের সামনের বেঞ্চে বসে চা খাচ্ছি, এমন সময় দেখি একজন নার্স হন্তদন্ত হয়ে আমার সামনে এসে দাঁড়ালো। আমি বিষয়টা আন্দাজ করতে পারলাম না। জিজ্ঞাসা করলাম, কি হয়েছে আপনার? আপনি ওভাবে হাঁপাচ্ছেন কেন? নার্সের চোখ গেল আমার দিকে। সে বলল, আমি আর এই হাসপাতালে কাজ করব না। ওই যে হাসপাতালের মর্গ, ওটা একটা মর্গ নয়, একটা জ্যান্ত নরক। দিনের বেলা তো ওদিকে যাওয়া যায় না। আমি একটা বিশেষ দরকারে ওদিকে গিয়েছিলাম। পোস্টমর্টমের একটা রিপোর্ট লাশের টেবিলের পাশেই ফেলে কালকে ডক্টর চলে এসেছিলেন, আর কাউকে না পেয়ে শেষে আমাকেই পাঠানো হয়। আমি ওটাই নিতে গিয়েছিলাম। জানেন কি হয়েছে? যেই না ওই লাশের পাশ থেকে রিপোর্টটা নিয়ে পেছনে ঘুরেছি, সাথে সাথে আমার হাতটা টেনে ধরল ওই লাশটা। ওই পচে যাওয়া আঙুলগুলো থেকে বিষাক্ত গন্ধ বেরোচ্ছিল, আর হাজার চেষ্টা করেও আমি ওর হাতটা ছাড়াতে পারছিলাম না। আমি পারিনি। ওইখানে কোনো রকমে সেই রিপোর্টটা ফেলে রেখেই প্রাণ বাঁচিয়ে আমি পালিয়ে এসেছি। জানি না আমার চাকরি থাকবে কিনা। আমি আর এই হাসপাতালে থাকতে চাই না। অনেক হয়েছে। ওটা একটা জ্যান্ত কবরস্থান। ওখানে যারা রাতে ডিউটি করে তাদের যে কি অবস্থা হবে ঈশ্বরই জানেন। নার্সটা এটা বলে চলে যেতেই আমার হাত থেকে চাটা পড়ে গেল। আমি আর ওইখানে বসে থাকতে পারলাম না। আমার পায়ের তলা থেকে যেন জমি সরে যাচ্ছিল। যেখানে দিনে দুপুরে এমন ভয়ঙ্কর সব কাণ্ড ঘটছে, সেখানে রাতের বেলা কি হতে পারে এটা ভেবেই আমি আঁতকে উঠলাম। আমি ভাবলাম সারাটা রাত আমাকে ওই মর্গেই পাহারা দিতে হবে। লাশেদের ঢেরের মধ্যে বসে থাকবো। একটা জ্যান্ত মানুষ হয় কেবল আমি। যদি আরো কঠিন কিছু ঘটে তখন তো কেউই থাকবে না। ওই জায়গাটা পুরোই শুনশান হয়ে যাবে। কি করব? তাহলে কি চাকরিটা ছেড়ে দেব? এসব ভাবতে ভাবতে হঠাৎ মা আর বোনের মুখটা মনে পড়ে গেল। অভাবের তাড়নাটা আমায় তাড়িয়ে বেড়াতে শুরু করলো। আমি চেষ্টা করেও আর সেদিন চাকরিটা ছেড়ে চলে আসতে পারলাম না। দেখতে দেখতে দুপুর গড়িয়ে গেল। আমি সাধারণত হসপিটালের ক্যান্টিনেই খাওয়া দাওয়া করতাম। ওখানে যা খাওয়ার দিত তা গলা দিয়ে নামবার মতন যদিও নয়, তবু সেই খেয়েই বেঁচে থাকতে হচ্ছিল বই কি। সেখানে খেতে বসে যেদিন কানে এলো আর একটা কথা, দেখলাম দুটো জমাদার বসে আছে। তাদের মধ্যে একজন বলল, কালকে যে লাশটাকে মর্গে দিয়ে আসতে গেছিলিস সেটা কি ঠিকঠাকভাবে মিটে গেছিল? দ্বিতীয়জন বলল, না রে, মালটা মরে যাওয়ার পরও মনে হচ্ছিল যেন বেঁচে আছে। সে কি অদ্ভুত কাণ্ড জানিস? আমি ছিলাম আর আমার সাথে ছিল আশিসদা। কালকে তো রাতের দিকে বেশ ঝড় বৃষ্টি শুরু হয়েছিল। আর ওই হারু, মালটা ওই মর্গের কেয়ারটেকারটা, ওখানে তো মালকে পুরো টুল হয়ে পড়ে থাকে। অবশ্য কী বা করবে, ওই পচা লাশের গন্ধ শুকতে হলে যা পেটে আছে সবই উগড়ে দিতে ইচ্ছা করে। সে সঙ্গে কাটা লাশগুলোকে আওয়াজ সেলাই করে জোড়া দিতে হয়। শুনলাম নাকি সে আর একা নেই, তার সাথে কোনো একটা নতুন ছেলেও এসে হাজির হয়েছে। ওর সঙ্গতি থেকে ছেলেটা না নিজে মারা পড়ে। আর শোন না, যেটা বলছিলাম, আমি তো যত তাড়াতাড়ি বাড়ি লাশটাকে মর্গের দিকে টেনে নিয়ে যাচ্ছি,
এমন সময় ঝোড়ো হাওয়ায় লাশটার মুখ থেকে সাদা চাদরটা সরে যায়। দেখি লোকটার চোখ দুটো খোলা আর মুখটা হাঁ অবস্থায় পড়ে আছে। আমি আর এগোবো কি, ভয়তে আত্মারাম খাঁচা। ওখানেই দাঁড়িয়ে পড়ি। আশিসদা বলল, মরার পরে শিরায় টান ধরে, রক্ত চলাচল বন্ধ হয়ে গেলে নাকি শিরাগুলো টেনে ধরে আর তখন নাকি ওরকম হয়ে যায়। আমি হাত দিয়ে মুখটা বন্ধ করে দিলাম, আবার দেখছি খোলা। চোখটা বন্ধ করছি, আবার দেখছি খোলা। তারপর আর কি, সর্বনাশের কাঁতায় আগুন। দেখছি স্ট্রেচারটা প্রয়োজনের থেকে বেশি ভারী লাগছে। মরা মানুষের ওজন এমনি কমে যায়, শরীর তো তখন পুরো হালকা, সেখানে জ্যান্ত মানুষের মতন ভার লাগছে দেখে আমার তো হাত পা জমে যাওয়ার জোগাড়। এমন সময় দেখি আশিসদা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। আমিও দূরে সরে গেছি। আশিসদা দেখি গোল গোল চোখ করে সামনের দিকে ইশারা করছে। সেই যা দৃশ্য তোকে বললে তুই হার্ট ফেল করে যাবি। দেখি স্ট্রেচারের ওপর বডিটা থরথর করে কাঁপছে, ভূমিকম্পের মতন কাঁপুনি। একটা 4 ঘন্টা আগের মরা কি কোনোদিনও মুখ দিয়ে গোঙানির আওয়াজ বার করতে করতে অমন থরথর করে কাঁপতে পারে? কখনোই না। তখন সহজরে একটা বাজ পড়লো, আর ওই বাজের আলোয় যেন ব্যাপারটা আরো পরিষ্কার হয়ে উঠলো রে। আমি আর আশিসদা ওইখানে মরাকে ফেলে রেখে দৌড়ে পালিয়ে এসেছি। শুনলাম সকালের দিকে নাকি ওই মাতাল হারু ওই মরাটাকে ভেতরে নিয়ে গেছে মর্গের। বাপ রে বাপ, যা ফাঁপড়ে পড়েছিলাম আর কি বলবো তোকে। ওই জায়গায় আজ যাওয়ানি ভাই। ওই হারুমাল্লা ঠিকই বলে রে, ওই মর্গে নাকি আগে কিসব তন্ত্রমন্ত্রের ক্রিয়া হয়েছিল, মানে ওই ব্রিটিশ আমলের দিকে। যদিও শোনা কথা, তবুও সকলে বলে ওই ক্রিয়ার প্রভাব আজও রয়ে গেছে। ওখানে নাকি রাতের বেলা মরাগুলো সব জেগে ওঠে। বিশ্বাস কর, আজ নতুন দেখছি এমন নয়, অন্যদের মুখেও কতগুলো বহুবার শুনেছিলাম। কিন্তু ওই যে বলে না, যতক্ষণ না পর্যন্ত নিজের সাথে কিছু ঘটছে মানুষ বিশ্বাস করে না। আর ধরে নে আমার সাথে সেটাই ঘটেছিল। আমি আর নেই ভাই, যতই যাক হয়ে যাক না কেন, আমি ঝাড়ু মেরে বিকেলের মধ্যেই বাড়ি চলে যাব। রাতের বেলা ডিউটিতে থাকলে ওই ইয়াং ডাক্তারগুলো আমাদের ঘাড়ে মরাগুলো মর্গে পাঠানোর দায় চাপিয়ে দেয়। এছাড়া কাটা ছেঁড়ার কাজের জন্য তো মরাগুলো মর্গের থেকে পোস্টমর্টম ওয়ার্ডে ফিরে আসতে হয়। আমাদেরকে তখন ছাই ফেলতে ভাঙা কুলো হিসেবে ব্যবহার করা হয়। আমি আর নেই বাবা, এবারে কেউ কিছু বলার আগেই আমি বিকেলের মধ্যে কেটে পড়বো। আমি ওই ছেলেগুলোর কথাগুলো শুনছিলাম, বুঝতে পারলাম আমার এখানে চাকরি করাটা আরও কতখানি কঠিন হতে চলেছে। কিন্তু তন্ত্রমন্ত্রের ওই ব্যাপারে হারুদার মতামতের বিষয়টা জানি না কেন বারবার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। কিছুতেই বুঝতে পারছিলাম না এই বিষয়ে হারুদা কি বা জানতে পারে। তাহলে কি আজও এই প্রেতেরাশি মর্গেই অবস্থান করছে? হারুদা কি সব বিষয় জানেন? আমার হাত পা ঠান্ডা হয়ে আসতে শুরু করলো, শিরা বেয়ে হিমেল রক্তের স্রোত নামতে শুরু করলো। এরপরে যা যা ঘটেছিল আমার সাথে তা ভাষায় প্রকাশ করা কঠিন। তবুও আপনাদের সাথে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা ভাগ করে নিতে চাই। আমি ভেবেছিলাম হারুদা আমাকে ভয় দেখানোর জন্য ঠাট্টা করছে, কিন্তু সেদিন রাতে আকাশটা বিকেলের পর থেকেই কেমন যেন গুমোট হয়েছিল। বর্ষাকাল শুরু হতে তখনও দিন কয়েক বাকি, অথচ কালবৈশাখীর মতন হাওয়া বইতে শুরু করলো গঙ্গার উপর দিয়ে। ধুলোয় চারিদিক অন্ধকার হয়ে গেল। রাত 9টা নাগাদ হাসপাতালের এমার্জেন্সি থেকে একটা বডি এলো, একটা অল্প বয়সী ছেলের বডি। রোড অ্যাক্সিডেন্ট, পুলিশ কেস, তাই ময়নাতদন্ত না হওয়া পর্যন্ত হিম ঘরেই থাকবে। ট্রলি করে যখন বডিটা নিয়ে আসা হচ্ছিল, ট্রলির চাকার ঘর ঘর আওয়াজটা রাতের নিস্তব্ধ মর্গ চত্বরে এক বিভীষিকাময় পরিবেশ তৈরি করছিল। বডিটা নিয়ে আসার সময় ট্রলির চাদরটা একপাশে একটু সরে গিয়েছিল। আমি অজান্তেই সেদিকে তাকিয়ে ফেললাম। ছেলেটার মুখটা দেখে মনে হচ্ছিল সে যেন গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু তার গলার কাছে একটা গভীর ক্ষত, যা থেকে তখনও ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছিল। হারুদা বডিটা ভেতরে রেখে আমাকে বলল, আমি একটু বাইরে থেকে ঘুরে আসছি, তুই খাতা এন্ট্রিটা করে রাখ। ওই যে চাবি, দরকার বলে মেন গেটে তালা দিয়ে দিবি। হারুদা চলে যাওয়ার পর আমি একা মর্গের ভেতরে এসির একটা গো গো শব্দ টানা। বাইরে তখন ঝড় শুরু হয়েছে, বড় বড় বৃষ্টির ফোঁটা টিনের চালে আছড়ে পড়ছে। হঠাৎ মনে হলো হিমঘরের ভেতরে যেখানে বডিটা রাখা রয়েছে সেখান থেকে কেউ যেন খটখট করে শব্দ করছে, ঠিক যেমন কেউ কাঁচের ওপর দিয়ে নখ দিয়ে আঁচড় কাটে, তেমন শব্দ। আমি ভাবলাম হয়তো এসির মেশিনের শব্দ, কিন্তু শব্দটা
একবার থামছে আর পরক্ষণে তীব্র হচ্ছে। আমি সাহসে ভর করে টর্চটা নিয়ে ভেতরে উঁকি দিলাম। সাদা কাপড়ে ঢাকা বডিগুলো লম্বা শ্বেত পাথরের স্ল্যাবে শুয়ে রাখা। চারিদিকে ফরমালিনের তীব্র কড়া গন্ধ নাকে এসে ঝাপটা দিচ্ছে। হঠাৎ আমার টর্চের আলোটা পড়ল সেই নতুন আসার ছেলেটার বডিটার ওপর। আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম যে চাদরটা দিয়ে বডিটা ঢাকা ছিল সেটা বুক বরাবর হালকা করে কাঁপছে, ঠিক যেমন মানুষ শ্বাস নিলে বুক ওঠানামা করে তেমন। আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না। ভাবলাম চোখের ভুল, কিন্তু তখন একটা তীক্ষ্ণ শব্দে মর্গের জানালাটা সশব্দে খুলে গেল। বাইরের ঝোড়ো হাওয়া আর বৃষ্টির ঝাপটা ভেতরে আছড়ে পড়ল। আর ঠিক সেই মুহূর্তে আমি শুনলাম একটা দীর্ঘশ্বাস, খুব স্পষ্ট, খুব করুণ। ঠিক আমার কানের কাছে কেউ যেন ফিসফিস করে বলে উঠল, ভাই খুব ঠান্ডা লাগছে রে। আমার হাত থেকে টর্চটা পড়ে গেল। ঘামে আমার জামা ভিজে একসা। বাইরে তখন বাজে প্রচণ্ড গর্জন। আমি টর্চটা তুলে নিয়ে যখন আবার স্ল্যাবের দিকে তাকালাম, দেখলাম ছেলেটার হাতটা চাদরের বাইরে ঝুলে পড়েছে। অথচ আমি নিশ্চিত জানি বডিটা যখন রাখা হয়েছিল তখন ওর হাত দুটো বুকের ওপর জড়ো করা ছিল। আমি চিৎকার করে ঘর থেকে বেরিয়ে আসতে গেলাম, কিন্তু তখনই দেখলাম হিমঘরের সেই ভারী লোহার দরজাটা বাইরে থেকে কেউ যেন বন্ধ করে দিয়েছে। আমি দরজা ধাক্কা মারতে লাগলাম, হারুদা 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 দরজা খোলো, হারুদা। বাইরে তখন ঝড়ের তাণ্ডব আর ভেতরে সে অসহ্য হিমশীতল নিস্তব্ধতা। অন্ধকারের মধ্যে আমি অনুভব করতে পারলাম পেছনের কোনো একটা স্ল্যাব থেকে কেউ একজন উঠে বসছে। কাপড়ের ঘর্ষণের শব্দ হচ্ছে। আমি ঘাড় ফেরানোর সাহস পাচ্ছিলাম না। আমার মনে হচ্ছিল কেউ একজন আমার ঠিক পেছনে এসে দাঁড়িয়েছে। তার শরীরের ঠান্ডা ভাবটা আমি আমার পিঠের চামড়ায় অনুভব করতে পারছিলাম। হঠাৎ সেই কঙ্কালসার হাতটা আমার কাঁধের ওপর এসে পড়ল। একটা বরফ শীতল স্পর্শ। আর ঠিক সেই মুহূর্তে সারা হাসপাতালের পাওয়ার চলে গেল। ঘুটঘুটে অন্ধকারে আমি কেবল শুনতে পেলাম সেই ফিসফিসে গলাটা, পালাতে পারবি না। আমাদের ঘরে এসে কেউ পালাতে পারে না। আবার কাঁধের ওপর রাখা সেই হাতটার স্পর্শ আমি আজও ভুলতে পারি না। সেটা কোনো মানুষের হাত হতে পারে না। একটা মানুষের শরীর মৃত হলেও তাতে একটা মাংসল ভাব থাকে, কিন্তু সে হাতের আঙুলগুলো ছিল লোহার মতো শক্ত আর বরফের মতো ঠান্ডা। মনে হচ্ছিল আমার শরীরের সমস্ত রক্ত সেই স্পর্শে জমাট বেঁধে যাচ্ছে। অন্ধকারে আমি কুঁকড়ে গেলাম। আমার মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোচ্ছিল না। গলার কাছটা যেন কেউ টিপে ধরছে। বাইরে তখন ঝড়ের তাণ্ডব চরমে। বাজের গর্জনে মাঝে মধ্যে জানলার কাঁচগুলো কেঁপে উঠছে। সেই আলোর ঝলকানিতে আমি 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য যা দেখলাম তা দেখে আমার জ্ঞান হারানোর অবস্থা হলো। আমার ঠিক সামনেই দাঁড়িয়েছিল সেই ছেলেটা যার বডি একটু আগে ট্রলিতে করে আনা হয়েছিল। ওর মুখটা নীল হয়ে গেছে, আর গলার সেই গভীর ক্ষতটা থেকে কালো রঙের থকথকে কিছু একটা গড়িয়ে পড়ছে। ওর চোখ দুটো সাদা, কোনো মনে নেই। ও আমার দিকে তাকিয়ে একটা বিজাতীয় হাসির চেষ্টা করছিল। ওর মুখটা নড়ছিল না, কিন্তু কথাগুলো সরাসরি আমার মাথার ভেতরে প্রতিধ্বনিত হচ্ছিল। আমাদের খুব কষ্ট হয় রে, এখানে বড় একা লাগে। আমি এক ঝটকায় কাঁধটা ছাড়িয়ে নিয়ে অন্ধকারের মধ্যেই পাগলের মতো দরজার দিকে দৌড়ালাম, কিন্তু দরজাটা ভেতর থেকে কোনোভাবেই খুলছে না। অথচ আমি জানি হিমঘরের দরজা ভেতর থেকে লক করার কোনো সিস্টেম নেই। আমি 2 হাতে দরজা কিলচড় মারতে লাগলাম, হারুদা বাঁচাও, হারুদা। হঠাৎ আমার মনে হলো আমার পায়ের নিচে মেঝেটা যেন ভিজে উঠছে। আমি নিচু হয়ে হাত দিতেই আঁতকে উঠলাম। মেঝের ওপর দিয়ে অনেকটা তরল গড়িয়ে আসছে। অন্ধকারে বুঝতে পারছিলাম না ওটা জল নাকি রক্ত, কিন্তু একটা তীব্র আষ্টে গন্ধে আমার বমি আসার উপক্রম হলো।
ঠিক সেই সময় টর্চটা খুঁজে পেলাম। কাঁপা কাঁপা হাতে সুইচটা অন করতেই টর্চের ক্ষীণ আলোটা যেখানে পড়লো সেখানে আমার দেখা সবচেয়ে বীভৎস দৃশ্যটা ফুটে উঠল। মর্গের মাঝখানে যে বড় কাটার টেবিলটা থাকে, যেখানে ময়না তদন্ত করা হয়, সেটার উপর একটা চাদর ঢাকা দেওয়া বডি রাখা ছিল। আমি দেখলাম চাদরটা ধীরে ধীরে উঁচু হচ্ছে। নিচে থাকা সেই দেহটা যেন আড়মোড়া ভাঙছে। হাড় মরমর করার শব্দটা এই নিস্তব্ধ ঘরে হাতুড়ির পিটুনির মতো শোনাচ্ছিল। আমি টর্চের আলোটা অন্য স্ল্যাবগুলোর ওপর ঘোরালাম। যা দেখলাম তাতে আমার পায়ের তলার মাটি সরে গেল। একে একে প্রতিটা স্ল্যাবের উপর ঢাকা দেওয়া সাদা কাপড়গুলো নিচে পড়ে যাচ্ছে। 4-5টা দেহ, কেউ হাত পোড়া, কারো মুখ থেঁতলে গেছে, কেউ আবার স্রেফ কঙ্কাল সার। সবাই ধীরে ধীরে উঠে বসছে। তাদের নড়াচড়াগুলো স্বাভাবিক নয়, যেন কোনো অদৃশ্য সুতোয় ঝোলানো পুতুল। ঝটকা দিয়ে দিয়ে তারা ঘাড় ঘোরাচ্ছে। সবার দৃষ্টি নিবদ্ধ আমার ওপর। আমি বুঝতে পারলাম আমি জীবন্ত মানুষ, আর আমার শরীরের উষ্ণতাই ওদের টেনে আনছে। হঠাৎ সেই মৃত ছেলেটা যে দরজাটার কাছে দাঁড়িয়েছিল সে আমার দিকে এক পা এগোলো। ওর পায়ের পাতাগুলো উল্টো দিকে ঘোরানো। মেঝেতে সে ভিজে চটচটে আওয়াজ তুলে ও আমার দিকে আসছে। আমি দেওয়ালের সাথে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে পড়লাম। পালানোর কোনো রাস্তা নেই। ঠিক সেই মুহূর্তে হিমঘরের এক কোণে রাখা সেই পুরনো ট্রলিটা নিজে থেকেই চলতে শুরু করলো। ক্যাচ ক্যাচ শব্দে সেটা সোজা আমার দিকে ধেয়ে আসছে। আমি লাফিয়ে একপাশে সরে গেলাম। ট্রলিটা সশব্দে দরজায় ধাক্কা মারল। হঠাৎ সারা ঘর একটা বিকট গন্ধে ভরে গেল, পচা মাংস আর পোড়া তেলের গন্ধ। আমি দেখলাম মর্গের ওপরের দিকে যে ভেন্টিলেটর আছে সেখান দিয়ে ধোঁয়ার মতো কিছু একটা ভেতরে ঢুকছে, আর সেই ধোঁয়ার ভেতর থেকে বেরোতে লাগলো অমানুষিক আর্তনাদ। হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ একসাথে মিশে আমার কানের পর্দা যেন ফাটিয়ে দেবে। আমি কানে হাত দিয়ে মেঝেতে বসে পড়লাম। চোখ বন্ধ করে শুধু ঠাকুরকে ডাকছিলাম, মনে মনে বলছিলাম, হে ভগবান, এবার আমায় বাঁচাও, আমি আর কোনোদিন এখানে আসবো না। হঠাৎ অনুভব করলাম সারা ঘরটা কাঁপছে। বড় বড় দাগগুলো থেকে ওষুধের শিশি আর ফরমালিনের জারগুলো নিচে পড়ে ভেঙে যাচ্ছে। মেঝেটা এখন পুরোপুরি রক্তে আর কাঁচের টুকরোয় ভরে গেছে। আমি চোখ খুলে যখন শুনলাম, হেই, কে রে ওখানে? দরজা খোলা কেন? আলো ফিরে এসেছে। আমি দেখলাম হারুদা দরজার সামনে দাঁড়িয়ে, ওর হাতে একটা লণ্ঠন আর ছাতা। আমি ঘামে রক্তে মাখামাখি হয়ে মেঝের ওপর পড়ে আছি। হারুদা আমার কাছে দৌড়ে এলো। কি হয়েছে তোর? এমনভাবে পড়ে আছিস কেন? আমি কথা বলতে পারছিলাম না, শুধু আঙুল উঁচিয়ে সেই স্ল্যাবগুলোর দিকে দেখালাম। কিন্তু হারুদা ওদিকে তাকিয়ে বলল, পাগল নাকি? সব তো ঠিকই আছে, বডিগুলো যে যার জায়গায় শুয়ে। ঝড়ে জানলাটা খুলে গেছিল হয়তো, তাই কাপড়গুলো উড়ে গেছে। আমি অবাক হয়ে দেখলাম, সত্যি তো, প্রতিটা দেহ নিথর হয়ে পড়ে আছে। সেই ছেলেটার হাতটাও এখন চাদরের নিচে। মেঝেতে কোনো রক্ত নেই, শুধু বৃষ্টির জল জানলা দিয়ে ঢুকে কাদা কাদা হয়ে গেছে। কিন্তু আমার ভ্রম ছিল না, কারণ হারুদা যখন আমাকে টেনে তুলেছিল আমি দেখলাম আমার কাঁধের সেই নতুন কামিজটার উপর 5টা কালো আঙুলের ছাপ স্পষ্ট বসে গেছে, যেন সেই পুড়ে যাওয়া হাতটা দিয়ে আমার চেপে ধরেছিল। হারুদা আমার চোখের দিকে তাকিয়ে গলার স্বর নামিয়ে বলল, দেখেছিস তো কিছু? তোকে বলেছিলাম না সবটা বিশ্বাস করবি না। এরা প্রথম রাতে একটু পরীক্ষা নেয়। তুই ভয় পেয়েছিস, এটাই ওদের আনন্দ। আমি কাঁপতে কাঁপতে বললাম, হারুদা হারুদা আমি আর পারবো না, আমি কালই বাড়ি চলে যাব। হারুদা বিদ্রুপের হাসি এসে বলল, তোর কি মনে হয় তুই চাইলেই চলে যেতে পারবি? ইমামবাড়া হাসপাতালের মর্গের মাটি যার গায়ে একবার লাগে, মরারা তাকে এত সহজে ছাড়ে না। তুই না থাকলেও তোর ছায়াটা ওরা রেখে দেবে। সেদিন রাতে আমার আর ঘুম আসেনি। হারুদা পাশের ঘরে নাক ডেকে ঘুমাচ্ছিল। আমি মর্গের বারান্দায় বসে বাইরের অন্ধকারের দিকে তাকিয়েছিলাম।
বৃষ্টির শব্দ ছাপিয়ে মাঝে মাঝে গঙ্গার দিক থেকে একটা করুণ সুর ভেসে আসছিল। মনে হচ্ছিল কি একজন নদীর ওপার থেকে আমায় ডাকছে। ভোর হওয়ার ঠিক আগে, যখন চারপাশটা একটু ঝাপসা আলোয় ভরে উঠেছে, আমি দেখলাম হাসপাতালের গেটের কাছে সেই ছেলেটা দাঁড়িয়ে আছে। সেই রোড অ্যাক্সিডেন্টের কেসটা। ও স্থির হয়ে আমার দিকে তাকিয়ে হাত নাড়ছে, যেন আমায় বিদায় জানাচ্ছে না, বরং বলছে আবার দেখা হবে। আমি জানতাম না সেই রাতের অভিজ্ঞতাটা হিমশৈলের চূড়া মাত্র। আসল বিভীষিকা তো অপেক্ষা করছিল পরের কয়েকটা দিনে। ইমামবাড়া হাসপাতালের নিচে এমন এক সুড়ঙ্গ আছে যার কথা হাসপাতালের পুরনো ডাক্তাররাও জানে না। আর সেই সুড়ঙ্গের মুখটা খুলে এই মর্গের ঠিক নিচেই হারুদার সেই কথাটা মনে পড়ল, মরারা তোকে এত সহজে ছাড়বে না। আমার কানে সারাদিন ধরে বাজতে লাগলো। পরদিন সকাল হতেই আমি ঠিক করেছিলাম হাসপাতাল সুপারকে বলে কাজটা ছেড়ে দেব। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন, সেই সকালেই খবর এলো আমার মায়ের শরীর খুব খারাপ হয়েছে, টাকার খুব প্রয়োজন। বীরভূম থেকে বোন ফোনে কাঁদতে কাঁদতে জানালো যে মায়ের চিকিৎসার জন্য অন্তত কয়েক হাজার টাকা এখনই দরকার। আমি অসহায় হয়ে পড়লাম। এই কাজটা ছাড়লে আমি এত টাকা পাবো কোথায়? অগত্যা বুকের ভেতর পাথর চেপে আমি ইমামবাড়া হাসপাতালের সেই অভিশপ্ত মর্গেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। কিন্তু মনে মনে একটা প্রতিজ্ঞা করলাম, রাতের বেলা আমি আর একা থাকবো না। হয় হারুদার সাথে থাকবো, নয়তো মর্গের সামনের আলোটার নিচে বসে থাকবো। দ্বিতীয় দিনটা ছিল গুমোট গরম। গঙ্গার দিক থেকে আসা বাতাসটাও ছিল ভারী আর তপ্ত। বিকেলের দিকে মর্গেও আর দুটো লাশ এলো। একটা বৃদ্ধার, যিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন, আর অন্যটা একটা বেওয়ারিশ লাশ জিআরপি ট্রেন লাইনের ধার থেকে কুড়িয়ে এনেছে। লোকটার শরীরটা প্রায় দুভাগ হয়ে গেছে। পচা গন্ধটা এতটাই তীব্র ছিল যে আমরা মাস্ক পরে থাকলেও বমি সামলাতে পারছিলাম না। হারুদা নির্বিকার, সে গুনগুন করে অদ্ভুত গান গাইতে গাইতে সেই খণ্ড বিখণ্ড শরীরটাকে সেলাই করছিল। আমি দেখলাম হারুদার হাতের কাজটা ঠিক মানুষের মতো নয়। ও যেন খুব দ্রুত গতিতে চর্মরোগ বিশেষজ্ঞের মতো সেলাই করে যাচ্ছে, কিন্তু মাঝে মধ্যে ও বিড়বিড় করে মৃতদেহের সাথে কথা বলছে। ও বলছিল, একটু ধৈর্য ধর বাবা, এখনই সব ঠিক করে দিচ্ছি। ওপারে যাওয়ার সময় তোকে তো পুরো মানুষ হয়ে যেতে হবে, তাই না? আমার গা গুলিয়ে উঠছিল। সন্ধ্যা নামার পর আকাশে আবার মেঘ জমল। চুঁচুড়ার আকাশে যখন বিদ্যুৎ চমকায়, তখন ইমারতটার লাল ইটগুলো যেন রক্তের মতো লাল দেখায়। রাত 10টা নাগাদ হারুদা আমাকে বলল, শুন রে, একটু নিচে যাচ্ছি, তুই ওপরটা সামলা। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, নিচে মানে? নিচে তো শুধু ড্রেন আর জঙ্গল। হারুদা রহস্যময় হাসি হেসে বলল, নিচেও তো একটা দুনিয়া আছে, তুই জানিস না? এই হাসপাতালের নিচে ইংরেজ আমলের একটা বড় সুড়ঙ্গ আছে। সেটা সোজা চলে গেছে গঙ্গার ঘাটের দিকে। আগেকার দিনে যখন কলেরা বা মহামারীতে হাজার হাজার লোক মরত, তখন বডিগুলো সুড়ঙ্গ দিয়ে নিয়ে গিয়ে গঙ্গায় ফেলে দেওয়া হতো। ওটা এখন বন্ধ, কিন্তু আমি মাঝে মাঝে ওখানে যাই। আমি ভয়ে নীল হয়ে গেলাম। হারুদা একটা লণ্ঠন নিয়ে মর্গের কোণের দিকে একটা ভারী কাঠের তক্তার কাছে গিয়ে দাঁড়ালো। আমি আগে খেয়াল করিনি ওই তক্তার নিচে একটা গোপন দরজা আছে। ও সেটা সরাতেই একটা ভ্যাপসা পচা মাটির গন্ধ নাকে এলো। হারুদা সেই সুড়ঙ্গের ভেতরে নেমে গেল। আমি একা উপরে দাঁড়িয়ে রইলাম। লোডশেডিং তখনও হয়নি, কিন্তু হাসপাতালের পুরনো বাল্বগুলো মাঝে মধ্যেই দপদপ করছিল। আমি বারান্দার চেয়ারটায় গিয়ে বসলাম। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক আর
তার সাথে মিশে আছে ট্রেনের দূরপাল্লার হুইসেল। হঠাৎ আমার মনে হলো সেই বেওয়ারিশ লাশটা যে ট্রলিতে রাখা আছে সেখান থেকে একটা চটচটে তরল মেঝেতে পড়ার শব্দ হচ্ছে। আমি ভাবলাম হয়তো রক্ত, কিন্তু শব্দটা খুব ছন্দবদ্ধ। আমি ট্রলিটার দিকে তাকাতেই দেখলাম চাদরটা ধীরে ধীরে মেঝের দিকে গড়িয়ে পড়েছে, আর সেই খণ্ড বিখণ্ড লোকটার একটা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা যেন মেঝেতে কিছু একটা খুঁজছে। আমি ভাবলাম হয়তো রক্ত, কিন্তু শব্দটা খুব ছন্দবদ্ধ। আমি ট্রলিটার দিকে তাকাতেই দেখলাম চাদরটা ধীরে ধীরে মেঝের দিকে গড়িয়ে পড়ছে, আর সেই খণ্ড বিখণ্ড লোকটার একটা হাত চাদরের ভেতর থেকে বেরিয়ে এলো। হাতটা যেন মেঝেতে কিছু একটা খুঁজছে। আমার চিৎকার করার ক্ষমতাটুকুও চলে গিয়েছিল। আমি দেখলাম লোকটার কাটা মাথাটা আস্তে আস্তে ট্রলির ওপর ঘুরছে, ওর চোখগুলো খোলা, আর সে আমার দিকেই তাকিয়ে আছে। ওর ঠোঁট দুটো নড়ল, ও যেন কিছু একটা বলতে চাইল, কিন্তু ওর গলা দিয়ে শুধু একটা ঘর ঘরে আওয়াজ বেরোলো, জল জল। ঠিক সেই সময় বাইরে শুরু হলো প্রবল বৃষ্টি, সেই সাথে বাজের গর্জন। আমি দৌড়ে সেই সুড়ঙ্গের দরজার কাছে গেলাম। হারুদা, 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 শিগগির ওপরে আসুন, হারুদা। কিন্তু নিচ থেকে কোনো উত্তর এলো না। আমি লণ্ঠন ছাড়াই সেই অন্ধকারে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। সুড়ঙ্গের ভেতরটা এতটাই অন্ধকার যে নিজের হাতও দেখা যাচ্ছে না। দেওয়ালগুলো শ্যাওলা ধরার পিচ্ছিল। হাত দিয়ে দেওয়াল ধরে এগোতে গিয়ে আমি অনুভব করলাম দেওয়ালটা যেন নড়ছে। টর্চটা জ্বালাতেই দেখলাম দেওয়ালে হাজার হাজার কালো পোকা বা বিছে ঠিক ঠিক করছে। আমি আর এগোতে পারছিলাম না। হঠাৎ সুড়ঙ্গের গভীর থেকে একটা অমানুষিক হাসির শব্দ ভেসে এলো। সেই হাসিতে কোনো আনন্দ ছিল না, ছিল শুধু হাহাকার। আমি দেখলাম একটু দূরে একটা ম্লান আলো জ্বলছে। আমি সেদিকে এগোতেই দেখলাম হারুদা এক জায়গায় বসে আছে। ওর সামনে শ্বেত পাথরের একটা পুরনো স্ল্যাব, আর সেই স্ল্যাবের উপরে শুয়ে আছে এক নারী। ওর পরনে জীর্ণ এক পুরনো দিনের শাড়ি। হারুদা সেই নারীর মৃতদেহের চুলে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, আর কয়েকদিন, তোর জন্য আমি নতুন লোক নিয়ে এসেছি। ওর যৌবনটুকু নিলেই তুই আবার কথা বলতে পারবি। আমার রক্ত হিম হয়ে গেল। হারুদা কার সাথে কথা বলছে? আর নতুন লোক মানে কি আমি? আমি পেছুতে গিয়ে একটা পাথরে ধাক্কা খেলাম। শব্দ হতেই হারুদা এক ঝটকায় ঘাড় ঘোরালো। ওর চোখ দুটো তখন জল জল করছে জানোয়ারের মতন। হারুদা গর্জে উঠল, কে কে ওখানে? আমি আর এক মুহূর্ত দাঁড়াইনি। অন্ধকারের মধ্যে দিয়ে কোনো ক্রমে হাতড়ে হাতড়ে ওপরে উঠে এলাম। মর্গের সেই দরজাটা বন্ধ করে তার উপর ভারী আলমারিটা টেনে দিলাম। বাইরে তখন ঝড় এমন আকার নিয়েছে যে মনে হচ্ছে ছাদটা উড়িয়ে নিয়ে যাবে। আমি ট্রলিটার দিকে তাকালাম। সে বেওয়ারিশ লাশটা এখন ট্রলিতে নেই। ওটা এখন মেঝের উপর হামাগুড়ি দিয়ে আমার দিকে আসছে। ওর শরীরটা মাঝখান দিয়ে দুভাগ হয়ে গেছে, তাই ওটা ঘষতে ঘষতে এগোচ্ছে। মেঝেতে রক্তের একটা মোটা দাগ ফুটে উঠছে। আমি জানলার কাছে গিয়ে আর্তনাদ করতে লাগলাম, কিন্তু সেই বৃষ্টির শব্দের মধ্যে আমার আওয়াজ কারোর কানে পৌঁছালো না। হাসপাতালের মূল বিল্ডিংটা অনেক দূরে। হঠাৎ একটা বাজ পড়ল। হাসপাতালের ঠিক পেছনে সেই অসত্য গাছটায় আলোয় চারিদিক জ্বলে উঠল, আর সেই আলোয় আমি দেখলাম হারুদা আমার পেছনে দাঁড়িয়ে আছে। ওর হাতে একটা বড় মরা কাটার ছুরি। হারুদা বিড়বিড় করে বলল, ও নিচে খুব একারে, ওকে একটু সঙ্গ দে, বেশি কষ্ট হবে না, শুধু এক নিমেষের ব্যাপার। আমি প্রাণপণে জানলাটা ভাঙার চেষ্টা করলাম, কিন্তু জানলার শিকলগুলো ছিল অনেক মজবুত। হারুদা যখন আমার দিকে এগিয়ে আসছে তখন সেই হামাগুড়ি দিয়ে আসা লাশটা হঠাৎ হারুদার পা জড়িয়ে ধরল। মৃত লোকটা তার ভাঙা গলায় চিৎকার করে উঠল,
হারুদা টাল সামলাতে না পেরে নিচে পড়ে গেল, আর সেই সুযোগে আমি আলমারিটা সরিয়ে দরজাটা খুলে বাইরে দৌড় দিলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি হাসপাতালের ইমার্জেন্সি ওয়ার্ডের দিকে ছুটলাম। পেছনে আমি শুনলাম হারুদা সেই পৈশাচিক চিৎকার আর কারোর হাড় মরমর করার শব্দ। ওয়ার্ডে পৌঁছে আমি সংজ্ঞাহীন হয়ে পড়ে গিয়েছিলাম। পরদিন যখন আমার জ্ঞান ফিরল, আমি নিজেকে হাসপাতাল বেডে আবিষ্কার করলাম। নার্স আর ডাক্তাররা আমায় ঘিরে দাঁড়িয়ে। আমি কাঁপতে কাঁপতে হারুদা আর সুরঙ্গের কথা বললাম। সুপার সাহেব আমাকে গম্ভীর হয়ে বললেন, হারুদা? আমাদের মর্গে তো হারু প্রসাদ নামে একজন ডোম কাজ করতো, কিন্তু সে তো মাস 6 আগে মারা গেছে। সে রাতে ওই মর্গেই গ্যাংগ্রিন হয়ে মরে পড়েছিল। তুমি কার সাথে ডিউটি করেছো? আমি স্তম্ভিত হয়ে গেলাম। তাহলে কাল রাতে আমার সাথে কে ছিল? সেই সুরঙ্গ। সুপার সাহেব লোক পাঠালেন তদন্ত করতে, কিন্তু মর্গে গিয়ে দেখা গেল সব স্বাভাবিক। কোনো সুরঙ্গের দরজা নেই, মেঝেতে কোনো রক্ত নেই, শুধু সেই বেওয়ারিশ লাশগুলো যে যার জায়গায় পড়ে আছে। কিন্তু একটা জিনিস দেখে সবার মুখ চুন হয়ে গেল। সেই লাশটার হাতের মুঠোয় ধরা ছিল হারুদার ছেঁড়া শার্টের একটা টুকরো, আর হারুদার যে ছবিটা হাসপাতালের নথিতে ছিল, সেই ছবিটার পরনে ঠিক সেই শার্টটাই ছিল। আমি সেদিনই হাসপাতাল থেকে পালিয়ে আসি, কিন্তু বিভীষিকা আমার পিছু ছাড়েনি। আজ 3 বছর কেটে গেছে, কিন্তু আজও যখন বৃষ্টি পড়ে আমি অনুভব করি আমার জানলার বাইরে কেউ একজন ঘষ্টে ঘষ্টে হাঁটছে, আর কেউ একজন সুরঙ্গের ভেতর থেকে আমায় ডাকছে, আয় রে, নিচে আয়, ও খুব একা। আমি তখন বীরভূমের নিজের গ্রামে। চুচুড়া থেকে পালিয়ে আসার পর ভেবেছিলাম খোলা আকাশ, চেনা মানুষ আর মায়ের হাতে রান্নায় আমি বিভীষিকা ভুলে যাব, কিন্তু আমি ভুল ছিলাম। ইমামমারা হাসপাতালে সেই মর্গ আমাকে ছেড়ে দেয়নি। আমি চুচুড়া ছেড়েছি ঠিকই, কিন্তু সেই মর্গের হিমশীতল অন্ধকার আমার ভেতরে ঘর বেঁধে নিয়েছে। গ্রামে ফেরার পর প্রথম কয়েকটা দিন ঘোরের মধ্যেই কেটেছিল। সারাদিন চুপচাপ ঘরের কোণে বসে থাকতাম। বোন যখন খেতে আসতো আমি ওর চোখের দিকে তাকাতে পারতাম না। মনে হতো ওর পেছনে সেই হাড় বের করা বিভৎস লাশটা দাঁড়িয়ে আছে। সব থেকে ভয়াবহ ছিল আমার ডান কাঁধে সেই কালচে দাগটা। হারুদা যেখানে হাত রেখেছিল সেই দাগটা দিন দিন বড় হচ্ছে। আয়নায় দেখলে মনে হয় 5টা আঙুলের ছাপ যেন চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে, আর সেখান থেকে একটা পচা মাংসের গন্ধ বেরোচ্ছে, যা শুধু আমিই পাচ্ছিলাম। সেদিন ছিল অমাবস্যার রাত। বীরভূমের গ্রামগুলোতে সন্ধ্যের পরেই ঘুটঘুটে অন্ধকার নেমে আসে। তার উপর শুরু হয়েছিল প্রবল বর্ষণ। টিনের চালে বৃষ্টির সে শব্দ আমার মাথায় হাতুড়ির মতো পড়েছিল। হঠাৎ মনে হলো আমার জানলার বাইরে কেউ একজন পায়চারি করছে। বীরভূমের সেই চওড়া মাটির উঠোনে বৃষ্টির কাদা ঠেলে কেউ যখন হাঁটে তখন একটা বিশেষ চপচপ শব্দ হয়, কিন্তু এই শব্দটা আলাদা। এটা যেন কেউ তার শরীরটা মেঝের ওপর দিয়ে ঘষতে ঘষতে নিয়ে যাচ্ছে। সে শব্দটা আমার পরিচিত। সে ট্রেনের তলায় কাটা পড়া বেওয়ারিশ লাশটার কথা মনে পড়ে গেল। আমি বিছানায় উঠে বসলাম। আমার সারা শরীর ঘামছে, অথচ বাইরে তখন কনকনে ঠান্ডা। জানলার ফাঁক দিয়ে আমি বাইরের দিকে তাকালাম। বিদ্যুতের আলোয় যখন আকাশটা এক মুহূর্তের জন্য জ্বলে উঠল, আমি দেখলাম উঠোনের মাঝখানে সেই বড় নিম গাছটার নিচে একজন দাঁড়িয়ে আছে। পরনে সেই পুরনো ডোমদের খাকি ইউনিফর্ম, মাথার একটু একদিকে কাত করা। সেটা হারুদা। আমার চিৎকার করে ওঠার কথা ছিল, কিন্তু আমার গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না। হারুদা ধীরে ধীরে জানলার দিকে এগিয়ে এলো। জানলার কাঁচের ওপর ওর মুখটা ঠেকালো। কাঁচের ওপাশে ওর ফ্যাকাশে পচা চোখ দুটো আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। ও হাত নেড়ে আমায় ডাকলো, ঠিক যেমন করে আমায় মর্গে ডাকতো।
নড়ছিল না, কিন্তু আমার কানের কাছে একটা গম্ভীর কণ্ঠস্বর প্রতিধ্বনিত হলো, বাকি কাজটা শেষ করলি না যে? ও তোর জন্য অপেক্ষা করছে। আমি দু হাতে কান চেপে ধরে মেঝের ওপর বসে পড়লাম। ঠিক তখনই বাড়ির দরজা একটা সশব্দে ধাক্কা পড়ল। আমার মা আর বোন পাশের ঘরে ঘুমাচ্ছিল, তারা জেগে উঠে চিৎকার করতে লাগলো। আমি দরজা খুলে বাইরে যেতে চাইলাম না, কিন্তু মনে হলো কোন এক অদৃশ্য শক্তি আমায় টেনে দরজার দিকে নিয়ে যাচ্ছে। আমি যখন দরজাটা খুললাম, দেখলাম সামনে হারুদা নেই, দাঁড়িয়ে আছে এক বৃদ্ধ, লম্বা সাদা দাড়ি, গায়ে একটা মলিন চাদর। লোকটাকে আমি চিনতে পারলাম। উনি ইমামবাড়া হাসপাতালেরই এক পুরনো রিটায়ার্ড কিরানি, নাম অবিনাশবাবু। উনি চুঁচুড়ায় থাকতেন, কিন্তু এখানে কেন? অবিনাশবাবু কাঁপতে কাঁপতে ভেতরে ঢুকলেন। ওর সারা শরীর ভিজে জল ঝরছে। উনি আমার হাতটা শক্ত করে ধরে বললেন, তুমি পালালে কেন খোকা? পালালে তো নিস্তার নেই, ও তোমাকে চিনে ফেলেছে। আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, কার কথা বলছেন? হারুদা তো মারা গেছে। অবিনাশবাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হারু মরেনি খোকা, হারুকেও আটকে রেখেছে। আজ থেকে ৮০ বছর আগে যখন এই বাংলায় ৭৬-এর মন্বন্তর হয়েছিল, তখন এই ইমামবাড়া হাসপাতালের নিচে সুড়ঙ্গে হাজার হাজার অনাহারী মৃতদেহ স্তূপ করে রাখা হতো। তখন এই হাসপাতালের এক নার্স, নাম ছিল ইন্দুমতি, সে পাগল হয়ে গিয়েছিল এই দৃশ্য দেখে। সে বিশ্বাস করত এই মৃত মানুষগুলোকে সে আবার জ্যান্ত করতে পারবে। সে তুকতাক করত, মন্ত্র পড়ত। শেষে একদিন সে ওই সুড়ঙ্গেই নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যা করে। তার রক্তই সুড়ঙ্গ অভিশপ্ত হয়ে গেছে। অবিনাশবাবু থামলেন, ওর চোখ দিয়ে জল পড়ছে। উনি বলতে থাকলেন, ইন্দুমতি আজও ওখানে আছে। ও চায় একজন জীবন্ত মানুষকে যে ওর এই মৃত রাজত্বে পাহারা দেবে। হারুকেও নিয়ে নিয়েছে। হারু এখন ওর গোলাম, এখনো তোমাকেও খুঁজছে। আমি স্তম্ভিত হয়ে ওর কথাগুলো শুনছিলাম। হঠাৎ আমার কাঁধে সেই ক্ষতটা দপ দপ করে জ্বলে উঠল। অবিনাশবাবু আমার কাঁধের দিকে তাকিয়ে আঁতকে উঠলেন, সর্বনাশ, ও তোর চিহ্ন দিয়ে দিয়েছে তোমাকে। তুমি যেখানেই যাও তোমাকে খুঁজে বের করবেই। ঠিক সেই মুহূর্তে ঘরের বাতিটা দপ করে নিভে গেল। বাইরে বাজের গর্জন এমন হলো যে মনে হলো পৃথিবীটা ফেটে যাবে। অন্ধকারের মধ্যে আমি অনুভব করলাম অবিনাশবাবুর হাতটা আমার উপর থেকে আলাদা হয়ে গেল। আমি দেশলাই জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু কাঠিগুলো সব ভিজে। অন্ধকারের মধ্যে আমি একজোড়া নুপুরের আওয়াজ দেখলাম, ঝমঝম ঝমঝম। সে আওয়াজটা ঘরের ভেতরে ঘুরে বেড়াচ্ছে। তারপর একটা ঠান্ডা হাওয়া আমার গলার পাশ দিয়ে বয়ে গেল। কেউ যেন ফিস ফিস করে বলে উঠল, চুঁচুড়া ফিরে আয়, ফিরে আয় আমার ঘরে। আমি যখন শেষ পর্যন্ত লণ্ঠনটা জ্বালাতে পারলাম, দেখলাম ঘর ফাঁকা। অবিনাশবাবু আর কোথাও নেই। দরজার বাইরে তাকিয়ে দেখি কাদার ওপর শুধু একজোড়া মানুষের ছাপ, যা দরজা পর্যন্ত এসে হঠাৎ মিলিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, অবিনাশবাবু যে জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জায়গাটা ছিল একদম শুকনো। ওর শরীর থেকে তো জল ঝরছিল, তাহলে মেঝেটা শুকনো কেন? পরদিন সকালে আমি চুঁচুড়ে অবিনাশবাবুর বাড়িতে ফোন করার চেষ্টা করলাম। অনেক কষ্টে হাসপাতালের এক কর্মীর মাধ্যমে জানতে পারলাম অবিনাশবাবু নাকি গত রাতেই মারা গেছেন। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক। সময়টা ছিল ঠিক যখন তিনি আমার ঘরে ঢুকেছিলেন। এরপর আরো ৬ মাস কেটে যায়। আমি আজও হারুদাকে আমার আশেপাশে অনুভব করতে পারি। আমি আমার গ্রামের বাড়িতে ফিরে আসবার পরও সেই ঘটনার রেশ কাটিয়ে উঠতে পারিনি আজও। সবসময় মনে হয় আমি যেন এখনো ওই হাসপাতালের মর্গেই পাহারা দিচ্ছি। বিষয়টা ভাবলেই গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি যে সেখান থেকে কোনোদিনও জ্যান্ত ফিরে আসতে পারবো সেটাই ভেবে উঠতে পারিনি। রাতে ঘরের আলো জ্বালিয়ে শুই আমি। তবু সবটা নিস্তব্ধ হয়ে গেলেই যেন মনে হয়
ঘরের দরজায় কড়া নাড়ার শব্দ হচ্ছে, কিংবা কারোর আঁচড় কাটার শব্দ। দরজা খুলেই হয়তো সেই হারুদাকে দাঁড়িয়ে থাকতে দেখব, আর তা না হলে অন্য কেউ আসবে মর্গের থেকে উঠে, যে তার শেষ বার্তাটা আমার কানে কানে বলতে আসবে। বিশ্বাস করুন, খাটের থেকে পা নামাতে পারি না ভয়তে। আমি যদি এই অভিজ্ঞতার কথা আপনাদের না জানাতাম, তাহলে হয়তো নিজেও কোনোদিন একটুর জন্য হলে ওই ভয় আর আতঙ্কের রেশটা কাটিয়ে উঠতে পারতাম না। বলা হয় যা কিছু কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, সেগুলোকে খাতায় কলমে লিখে ফেলতে পারলে অনেক কিছুর থেকে মুক্তি পাওয়া যায়। আমার প্রচেষ্টা ছিল সেটুকুই। এই লেখাটা আপনাদের সকলের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্য ছিল সেটাই, যাতে আমি কিছুটা হলেও এই আতঙ্কের স্থিতি থেকে মুক্তি লাভ করতে পারি। এরপরেও আমার সাথে কি হবে আমি সত্যি জানি না। সত্যি কি আমি সেসব ভয়ঙ্কর স্মৃতি থেকে কোনোদিনও সম্পূর্ণ মুক্তি পেতে পারবো জানা নেই। আপনারা এতক্ষণ শুনছিলেন সেই মর্গ কর্মীর নিজের জবানবন্দি। আমরা ভয়ের গল্প শুনি, ভয়ের কথা বলতেও অনেক সময় ভালো লাগে, আবার অনেক সময় খাবি খাই। কিন্তু বাস্তব জীবনে যখন কোনো মানুষের সাথে এমন সব ঘটনা ঘটে যা সত্যের চেয়েও এক কাঠি উপরে, সত্য যার কাছে হার মানে, তখন আমাদের নতি স্বীকার করে নিতেই হয়। সত্যি এই ঘটনাটা ছিল তেমনই। এখন বিশ্বাস বা অবিশ্বাস এর বিষয়টা রইল সম্পূর্ণ আপনাদের হাতে, কিন্তু সত্যটা হয়তো সেই চুচুড়া ইমামবাড়া হাসপাতালের লাল ইটের নিচেই চাপা পড়ে আছে এখন। আচ্ছা, আপনারা কি চান এমন আরো কোনো সত্য অভিজ্ঞতার ঘটনা শুনতে? তবে কমেন্ট সেকশনে কমেন্ট করে অতি অবশ্যই আমাদেরকে জানাবেন, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবধানে থাকবেন, আর হ্যাঁ, অন্ধকারে একা বেরোবেন না। শুভরাত্রি।